প্লিজ আজকের মতো ছেড়ে দাও। আমি তোমার 2 হাত ধরে মাপ চাচ্ছি, প্লিজ, আর পারছি না। ছেড়ে দিব, আরেকবার সেক্স করেই ছেড়ে দিব। একটু বোঝার চেষ্টা করো, আমার পক্ষে আর সম্ভব না। প্রতিদিন 4-5 বার করে কোনোভাবেই সম্ভব না। আমি তো একটা মানুষ, একটু বোঝার চেষ্টা করো। এভাবে চলতে থাকলে আমি মরেই যাব। তুই মরলেও আমার কিচ্ছু যায় আসে না। আমার দরকার শারীরিক তৃপ্তি, আর যতক্ষণ না তা হবে ততক্ষণ পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। তুমি বুঝতে চেষ্টা করছো না কেন? মানুষের তো একটা লিমিট থাকে নাকি? আর এটা তো মনের উপর নির্ভর করে না শুধু, শক্তি, শরীরের কন্ডিশন বুঝতে হবে তো। দেখো স্নেহা, এভাবে চলতে পারো না। 1-2 দিন মেনে নেওয়া যায়, কিন্তু রোজ রোজ না। আমি কোনোভাবেই পারবো না, আর করবো না। কি বললি তুই? তুই করবি না? তোর ঘাড়ে কয়টা মাথা হয়েছে যে তুই আমার মুখের উপর কথা বলিস? তোর ঘাড়ে তো মাথা থেকে আলাদা করবই, সাথে তোর পুরো পরিবার ধ্বংস করে দিব, সবাইকে মাটির সাথে মিশিয়ে দিব। আর সেইটা আমি পারবো, তা তুই ভালো করেই জানিস। তোমার যা খুশি করতে পারো, কিন্তু আমার পক্ষে সম্ভব না আজকের মতন আর সেক্স করা। বলতে বলতে স্নেহা রেগে মেগে আগুন হয়ে আমার উপর ঝেঁপে পড়লো। 2 হাতে গলা চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনোভাবেই স্নেহাকে নিজের থেকে আলাদা করতে পারছি না। শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করেও বিন্দু মাত্র সরাতে পারছি না। আস্তে আস্তে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ঢলে পড়ছে মৃত্যুর কোলে। স্নেহার ইদানিং কালের নির্মম শারীরিক নির্যাতনের শিকার হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মনে হচ্ছে। একটা মানুষের শারীরিক সম্পর্ক স্থাপনে একটা লিমিট থাকে। রোজ রোজ লিমিটের বাইরে শারীরিক সম্পর্ক কোনোভাবেই সম্ভব না। এভাবে লিমিটের বাইরে শারীরিক সম্পর্ক করাই দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। মস্তিষ্ক কাজ করছে না। শরীরের রোগা ভাব ভালোভাবেই লক্ষ্য করছি, আর তা বাকি সবার কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে। সবাই আমাকে নিয়ে টেনশনে পড়ে গেছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু তাতেও কোনো ফল পাচ্ছি না। বাড়ির সবাই আমার শরীরে এমন কঠিন অবস্থা দেখে চোখে জল ফেলে, কান্নাকাটি করে, কিন্তু আমি তাদের আসল সত্যি কাহিনী বা কথাগুলো না বলতে পারছি, না পারছি সহ্য করতে। একে তো লজ্জা, তার মধ্যে কিভাবে বলবো যে প্রতি রাতে আমি ধর্ষণের শিকার হচ্ছি, তাও একটা পরীর দ্বারা। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই মতন কথা। স্নেহা তার কথা শুনলেন একটু আগে, যে সেক্সুয়াল সম্পর্ক করার জন্য গলা চেপে ধরেছে, সে কোনো মানুষ নয়, আমাদের মতন। সে একজন পরী, পরিরাজ্যের পরী, ভয়ঙ্কর রাক্ষসী পরী, যার মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নেই, মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। সে শুধু চায় শারীরিক তৃপ্তি, আর অবৈধভাবে জোরপূর্বক আমার অনিচ্ছা সত্ত্বেও, তাও প্রতি রাতে 4-5 বার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, পরী কীভাবে আমার কাছে আসলো, আর কীভাবেই বা এসব হচ্ছে? তাহলে চলে যেতে হবে 3 মাস আগে। তাহলে শুনুন সেই গল্প। এই মামা সদরঘাট যাবে? যাব। ভাড়া কত দিতে হবে? 100 টাকা মামা। কি 100 টাকা? মাথা খারাপ নাকি? ধুর মিয়া, যা ভাড়া তাই চাইছি, গেলে যাবেন, না হলে নাই। ওরে আল্লাহ, রিক্সাওয়ালার কি তেজ! এ কোন শহরে আসলাম রে বাবা, মাথাটাই দিল বিগড়িয়ে। ও হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কৌশিক আহমেদ, বাড়ি টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে। ইন্টার পাশ করে শনির একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আর এখানেই একটা বাসা নিয়ে একাই থাকি। আমার খালাতো ভাই সুমিত ইন্টারে ভর্তি হবে এখানেই। দুইজনে একাই রুমেই থাকবো, তবে ওর আসা পর্যন্ত আমাকে একাই থাকতে হবে। আমার ছোটবেলা থেকে কোনো বন্ধু নেই, তাই কারোর সাথে সঙ্গ করে কলেজে ভর্তি হওয়া হলো না। আর বাড়ি থেকেও কারোর সাথে মিশতে দেয় না। এর আগে কখনো ঢাকায় এদিকে আসা হয়নি। শুনেছিলাম শহরের কুত্তারাও নাকি ডেঞ্জারাস হয়, আর এ তো রিক্সাওয়ালা, ধমক দিয়ে কথা বলাতেই স্বাভাবিক। কিন্তু আমি তো তাকে এমন কিছু বলিনি যাতে এতটা রিয়াক্ট করবে। আজ 3 দিন হলো ঢাকায় এসেছি, কিন্তু রুম থেকে বের হওয়া হয়নি। তাই ভাবলাম আজ বিকেলটা সদরঘাটে ঘুরে আসি। পরিচিত একজনের কাছে শুনেছিলাম আমি যেখানে থাকি সেখানে থেকে রিক্সা ভাড়া নাকি 50 টাকা। কিন্তু আমার কাছে এত বেশি চাওয়ার কারণটা কি? নাকি বুঝে গেছে আমি নতুন ঢাকায় আসছি, আর তাই আমাকে বোকা বানিয়ে যা খুশি তাই ভাড়া নেবে? আমি অতটা বোকা না, তাই অন্য রিক্সা ভাড়া করতে চলে গেলাম অন্য রিক্সাওয়ালার কাছে। মামা সদরঘাট কত? 100 টাকা। কি বলে এসব? আমার চেহারায় কি বোকা বোকা ছাপ আছে নাকি কপালে লেখা আছে আমি নতুন আসছি? না, এর সাথে কথা বলে লাভ নেই। এভাবে একে একে 6-7 জন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, সবাই একই ভাড়া চাচ্ছে। লাস্ট একজনকে 80 টাকা মিটিয়ে গেলাম। কি আর করার আছে? ঘোরাঘুরি করে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেছে। আসার পথেও সেম একই অবস্থা।
এবার আর রিক্সাওয়ালাদের পিছনে না ঘুরে প্রথম জনকেই মিটিয়ে উঠে গেলাম। এমনিতেই অপরিচিত রাস্তার মধ্যে রাত হয়ে আছে, লেট করা ঠিক হবে না। রিক্সা চেপে বসে আছি আর রিক্সা চলছে আপন গতিতে। কিছুক্ষণ যাওয়ার পর মনের ভিতর কৌতূহল জেগেছে। ভাড়া তো 50 টাকা করে, কিন্তু সবাই আমার কাছে 100 টাকা চাচ্ছে কেন? অনেকক্ষণ প্রশ্নটা মনের ভিতর ঘুর প্যাঁচ খাচ্ছে, কিন্তু প্রশ্নটা করিনি। বাসার সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে মুখ ফসকে বলেই ফেললাম, মামা একটা প্রশ্ন ছিল, করতে পারি? যদি কিছু মনে না করেন। জি আজ্ঞে মামা, করুন, কি জিজ্ঞাবার চান? মামা, আমি যতদূর জানি বা শুনেছি তাতে ভাড়া তো 50 টাকা, কিন্তু সবাই 100 টাকা চাচ্ছে কেন? রিক্সাওয়ালা উত্তরে যা বললো তাতে আমার চোখ কপালে উঠে গেল। মামা, ঠিকই তো জানেন। তাহলে 100 নেবেন কেন? এটা তো অন্যায়। অন্যায় হবে কেন? একজনের ভাড়া 50 টাকা, কিন্তু দুইজনের ভাড়া 100 টাকা। আর আপনারা তো দুইজন, তাই 100 টাকা। কি কি বলে এসব? পাগল নাকি? আমি থেকে আমার হয়ে গেলাম? না, এসব পাগলের সাথে কথা বলে নিজের মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে উপরে চলে যাই রুমে। কিন্তু ভাড়া যে বেশি নিচ্ছে মিথ্যা কথা বলে, তাই না চাইতেও কথাটা বের হয়ে গেল। মামা, ধান্দা করার তো আরও অনেক সিস্টেম ছিল, কিন্তু এরকম সিস্টেম আজ প্রথম দেখলাম। আপনি জলজ্যান্ত একজন মানুষকে দুইজন বানিয়ে ফেললেন, তা আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। ধুর মামা, মিথ্যা কথা বলেন কেন? এই যে আপনার সাথে মামি দাঁড়িয়ে আছে, দুইজন একসাথে রিক্সা করে আসলেন, অথচ মিথ্যা কথা বলছেন ওনার সামনেই। সি মামা। এবার কিন্তু সত্যি সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি কই মানুষ দেখেন? আর কিসের মামি? আমি বিয়ে করলাম কবে? ধুর মিয়া, যত সব পাগলের কারখানা। বিড়বিড় করে আরো কি যেন বলতে বলতে চলে গেল। এমন ভাব করে বলল যেন উনি সত্যিই বলেছেন, আমি মিথ্যা বলছি। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম সকালে, থুর, কার মুখ দেখবো? দেখলে তো নিজের মুখটাই দেখছি। রুমে তো আমি একাই। আস্তে আস্তে মন খারাপ করে রুমে চলে গেলাম। ফিরে শুয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে রাতের খাবারের জন্য নিচে চলে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল বের করে সদরঘাটে ওঠা সেলফিগুলো দেখছি। হঠাৎ চোখে আটকে গেল একটা পিকে দেখতে পেলাম। আস্তে আস্তে মন খারাপ করে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে রাতের খাবারের জন্য নিচে চলে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল বের করে সদরঘাটে ওঠা সেলফিগুলো দেখছি। হঠাৎ চোখ আটকে গেল একটা পিকে। দেখতে পেলাম আমার একটা পিকে আমার সাইডের একটি সুন্দরী, অসম্ভব সুন্দরী, যা ভাষায় প্রকাশ করার মতন না। এক কথা অপরূপা, যাকে পরী বলে আখ্যায়িত করা হয়। এমন সুন্দরী রূপসী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও আমার একদম কাছে, পাশে। চোখ আটকে রইল কিছুক্ষণ সেই ছবিটার দিকে। না, অপরিচিত মানুষের দিকে তাকিয়ে থেকেই কি লাভ, তাও আবার ছবিতে। অন্য ছবিতে চলে গেলাম গ্যালারির। ওমা, এ মেয়ে তো এই ছবিতেও ফ্রেমে এসে গেছে। কেমন জানি মনের ভিতর কৌতূহল কাজ করছে। একে একে সবগুলো পিক ঘুরে ফিরে দেখলাম আর আশ্চর্য হয়ে গেলাম। প্রতিটা ছবিতে মেয়েটা আমার কাছে, আমার সাথে। কোনটাতে পাশে তো কোনটাতে পিছনে, কোনটাতে বাম পাশে তো কোনোটাতে ডান পাশে। আবার এমন কিছু পিক আছে দেখে মনে হচ্ছে তার সাথেই আমি সেলফি তুলেছি। কই থেকে আসলো এই মেয়ে? আমি তো তাকে চিনিই না, আর চিনবই বা কি করে? আমি তো নতুন এই শহরে। তবে সবচেয়ে আশ্চর্য হচ্ছে এটা ভেবে যে পিকগুলো দেখে স্পষ্ট বুঝতে পারছি ইচ্ছে করেই মেয়েটা আমার মোবাইলে ফ্রেমে এসেছে। কিন্তু অবাক আর ভয় দুটোই লাগছে। এটা ভেবে যে আমি তো মেয়েটাকে দেখতে পাইনি একবারও। যতটা কাছে পিক দেখে বোঝা যাচ্ছে ততটা কাছে মশা থাকলেও টের পেতাম। আর এটা তো জলজ্যান্ত মানুষ, তাও সুন্দরী রূপসী মেয়ে। তাকে নজরে না পড়ার মতন কোনো মানেই হয় না। মাথা ভন ভন করছে, কিছু ঢুকছে না মাথায়। 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। মিররে চোখ পড়তেই থমকে গেলাম। মিররে আমার প্রতিচ্ছবি ছাড়াও আরেকটা প্রতিচ্ছবি টের পাচ্ছি, কিন্তু তা অল্প সময়ের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই বিষয়টা স্বাভাবিক হয়ে গেল। হুট করে এমনটা দেখব বলে আশা করিনি, তাই কিছুটা ভয়ই পেলাম। হাজার হলেও একা থাকে, তার মধ্যে শহরে কেউ নেই পরিচিত। নিজেকে অনেক কিছু বুঝিয়ে সান্ত্বনা দিচ্ছে। এটা আমার মনের ভুল, একান্তই মনের ভুল বইকে। হয়তোবা রাতে পিকগুলো দেখে ওইটা ভেবে ভেবেই ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য হ্যালুসিনেশনস হচ্ছে। না হয় ঘুম ঘুম চোখে ভুল দেখছি। ফ্রেশ হয়ে নাস্তা করতে বাইরে চলে গেলাম। ভার্সিটি 2 দিন পর থেকে খুলবে, তাই আপাতত 2 দিন আমাকে রুমে শুয়ে বসেই কাটাতে হবে। আর সুমিত কবে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই।
নাস্তা করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দুপুরে খাবার প্যাক করে নিয়ে উপরে আসলাম আমার রুমে। আমি 4 তলার কর্নারের একটা ফ্ল্যাটে থাকি। 2 রুমের ফ্ল্যাট, একটা ব্যালকনি আর একটা কিচেন আর 2টা বাথরুম, একটা অ্যাটাচড আর একটা আলাদা। বড় সড়ো না হলেও ব্যাচেলরদের জন্য পারফেক্ট একটা ডাইনিং স্পেস আছে। ডাইনিং টেবিলে খাবারের প্যাকেটটা রেখে ওয়াশরুমের দিকে যাব, ঠিক তখনই কলিং বেলের আওয়াজ পেলাম। কিছুটা বিরক্তি নিয়েই দরজা খুলে দিলাম। দরজা খুলে কিছুটা থতমত খেয়ে গেলাম। বাড়ির কেয়ারটেকার আঙ্কেল আসছেন, কিন্তু কি মনে করে? ওনার চোখ মুখে কেমন যেন একটা বিষয় স্পষ্ট টের পাচ্ছি, রাগ রাগ ভাব। দরজা খুলে ওনাকে ভিতরে আসতে বললাম। ভিতরে এসে 2 রুমের চারিদিকে তাকাতাকি শুরু করলেন। এক পর্যায়ে তা তল্লাশিতে রূপ ধারণ করলো। মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি কি চোর নাকি ক্রিমিনাল যে আমার রুম তল্লাশি করবেন? এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি অসভ্যতা আমি হচ্ছে সব। এটা কি কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে? হুট করেই কারোর বাসায় এসে তল্লাশি চালানো। রাগে মাথা গজ গজ করছে, কিন্তু কিছু বলতে পারছি না। ওনার মতো উনি তল্লাশি শেষ করে এক পর্যায়ে এসে বললেন, বাবা, এটা তো ফ্যামিলি বাসা, আর তা তো তুমি ভালো করেই জানো। আর এটাও জানো যে এখানে কোনো ব্যাচেলার অ্যালাউ না। তোমার মামার সাথে বাসার মালিকের ভালো সম্পর্ক থাকায় তোমাকে এখানে বাসাটা ভাড়া দেওয়া হয়েছে। কিন্তু এসব কথা এখন বলার মানেটা কি জানতে পারি? আসলে বাবা, আমি কালকেও লক্ষ্য করলাম তুমি যখন বাসায় ঢুকলে মেইন গেট দিয়ে, তখন তোমার সাথে সাথে একটা মেয়ে আসলো। তখন ভেবেছিলাম হয়তোবা উপরে বা নিচতলায় অন্য কোনো ভাড়াটিয়ার আত্মীয় হবে, কিন্তু আজকেও সেই একই মেয়ে তোমার সাথে ঢুকলো। এমনকি তোমার সাথেই তোমার পিছন পিছনে এখন পর্যন্ত এসেছে। দেখো বাবা, তোমার ভালোর জন্য বলছি, সঙ্গে তোমার মামার সম্মানের কথাও। যদি দিক চিন্তা করে এমন কিছু করো না যাতে তোমার মামার মাথা কাটা যায়। এভাবে ব্যাচেলার বাসা কোনো মেয়েকে নিয়ে আসা ঠিক না। স্টপ স্টপ, আই সে স্টপ প্লিজ। অনেক বেশি বলে ফেলেছেন। আমি মেয়ে নিয়ে আসছি মানে? আমাকে দেখে কি আপনার ওই রকম বাজে ছেলে মনে হচ্ছে? তাছাড়া আমি মেয়ে পাবোই বা কই থেকে? নতুন আসছে, এমন তো নয় যে কলেজ খোলা আর কলেজের কোনো মেয়ে বা বান্ধবীকে নিয়ে এসেছে। এখানে আমার কেউ পরিচিত নেই, সেটাও আপনি খুব ভালো করেই জানেন। তবু এমন একটা কথা বলতে আপনার বিবেকে বাধ্য না? দেখো বাবা, আমি তোমাকে ভালো জানি বলেই একা এসেছি বিষয়টা দেখতে, না হলে আরও মানুষ নিয়ে আসতাম। যাই হোক, মন খারাপ করো না। আর আমি তো নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো না নাকি? আমি নিজের চোখে দেখেছি, তাও 2 দিন। যাই হোক, সাবধানে থেকো। আচ্ছা, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? ওকে, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনার কথাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনার কথা মতো তো সেই মেয়ে আমার রুমেই থাকার কথা। আর আপনি তো শিওর হয়েই তো আমার রুমে তল্লাশি করলেন, কিন্তু সেই মেয়ে কই? সেই বিষয়টা তো আমারই মাথায় ঢুকছে না। সত্যি বলতে কি, আমি তোমাদের 2জনের পিছু পিছু তোমার রুম পর্যন্ত এসেছি, আর এটাও দেখেছি তোমরা 2জনে রুমে ঢুকলে। আগে তুমি, আর তারপর মেয়েটা। তারপর রুমের দরজা লক করলে, কিন্তু মেয়েটা কই গেল, কোথায় উধাও হলো, সেটাই তো মাথায় ঢুকছে না। আঙ্কেলের কথা শুনে মনে হচ্ছে না উনি মিথ্যা কথা বলছেন, কিন্তু এটাও তো সত্যি যে আমার সাথে কোনো মেয়ে ছিল না। তাহলে তাহলে কি অন্য কোনো কাহিনী আছে এর পিছনে? কাল রিক্সাওয়ালাদের ভাড়া বেশি চাওয়া, রিক্সাওয়ালা 2জনের কথা বলা, কোনোরকম ফ্রেমে মেয়ে ঢুকে যাওয়া, আজ সকালে আয়নায় কাউকে দেখতে পাওয়া, আবার আঙ্কেলের কথা মতন আমার সাথে সাথে কাউকে রুমে ঢুকতে দেখা। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো রহস্য আছে, যা আমার জানা নেই। রহস্য পরে বের করব, আগে আঙ্কেলকে বিদায় করতে হবে, না হয় বড় বিপদে ফেসে যেতে পারি। আচ্ছা আঙ্কেল, আপনি যদি সত্যি কোনো মেয়েকে দেখে থাকেন, তাহলে সে দেখতে কেমন সেটা তো নিশ্চয়ই বলতে পারবেন। আমাকে কি একটু ওনার রূপ বর্ণনা করতে পারবেন? মানে আমি সত্যি বলতে কোনো মেয়েকে নিয়ে আসিনি, আর কাউকে চিনিও না, কিন্তু সেম কথাটা রিক্সাওয়ালার মুখেও শুনেছি যে উনি নাকি আমাকে আর একটা মেয়েকে নিয়ে রিক্সা চালিয়ে বাসা পর্যন্ত এনেছেন। কসম করে বলছি, আমি কোনো মেয়েকে চিনি না, আনিও নাই, আমার সাথে কেউ ছিল না, আর থাকলেও আমি দেখিনি। দয়া করে আপনি তো চেহারাটার বর্ণনা দেন, যদি কখনো দেখা পাই তাহলে তার থেকে দূরে থাকবো। আমার কথা শুনে আঙ্কেল নিজেও কেমন জানি থতমত খেয়ে গেলেন। ভয়ের ছাপ ওনার চোখে মুখে লেগে আছে। কোনো মতো মেয়েটার চেহারার বর্ণনা করেই কেটে পড়লেন। আর উনি যে বর্ণনা করলেন তাতে 100% শিওর যে এটা আমার মোবাইলেই তোলা সেলফির ফ্রেমে এসে যাওয়া সেই মেয়েটি। কিন্তু কিভাবে সম্ভব? সবাই তাকে দেখতে পায়, আমি কেন দেখতে পাচ্ছি না?
শুনেছে যদি ভূত পেতনি কিংবা জিন পরি কাউকে আচর করে তাহলে সে ছাড়া আর কেউ তাকে দেখতে পায় না, কিন্তু আমার সাথে যেটা হচ্ছে সেটা তো পুরোটাই ভিন্ন। আমি শুধু দেখতে পারছি না আর বাকি সবাই দেখতে পাচ্ছে। ভাবা যায়। ভয়ে ভয়ে কাটাতে শুরু করলাম দিনটা। সেদিন সন্ধ্যা থেকে কারোর উপস্থিতি টের পাচ্ছে। মনে হচ্ছে আমার সাথে আমার রুমেই আমি ছাড়াও আরো কেউ বা কয়েকজন আছে, কিন্তু আমি তাদের কাউকে দেখতে পাচ্ছি না। শুধু তাদের বা তার অস্তিত্ব অনুভব করতে পারছি। না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে। কাকে কি বলবো? এখানে তো কেউ পরিচিত না, আর বাড়িতে ফোন করে বললে কেউ বিশ্বাস করবে, আবার কেউ করবে না। যে করবে না সে হেসে উড়িয়ে দিবে, আর যে করবে সে চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বেটার ভয় না পেয়ে বুকে সাহস নিয়ে দেখতে হবে আসল কাহিনীটা কি। রাত কোনোভাবে কম্বল মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালটা স্বাভাবিক সকালের মতন কাটলো, কোনো প্রকার সমস্যা ছাড়া। দুপুরের দিকে আবার বাইরে গেলাম খাওয়ার জন্য। খেয়ে রুমে এসে কিছুটা অবাক হলাম, কিন্তু হওয়ার কথা ছিল অনেক বেশি, কারণ রুমের পরিবেশ পুরোই ভিন্ন। খাবার খেতে যাওয়ার আগেও সব অগোছালো ছিল, কিন্তু এতটুকু সামান্য সময়ের মধ্যে সব পরিবর্তন। সেই সুন্দর করে গুছানো দুইটা রুমে। যাই হোক, বুঝলাম এটা অন্য কারোর কাজ, যাকে আমি দেখতে পাই না। তাই অবাক হলেও ততটা হয়নি যতটা হওয়ার কথা। মনে মনে ভয় পেলেও মনে মনেই ধন্যবাদ জানিয়ে গিয়ে কিছুক্ষণ মোবাইল ঘুটাঘুটি করে একটু ঘুমিয়ে নিলাম। কাল থেকে কলেজ শুরু হবে, তাই আজকে মন মতন ঘুরতে পারবো। তাই বেশিক্ষণ না ঘুমিয়ে বিকেলে দেখেই বের হলাম ঘোরাঘুরি করার জন্য। আবারও সেই একই কাহিনী। রিকশায় উঠতে গিয়ে এবার আর কোনো তর্কে না গিয়ে চুপচাপ যা ভাড়া চাচ্ছে তাই মিটিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য। রেস্টুরেন্টে বসতেই ওয়েটার অর্ডার নিতে চলে আসলো। এক প্লেট বিরিয়ানি অর্ডার করলাম, ওয়েটার দেখি যাচ্ছে না। অবাক হলাম, কি ব্যাপার? অর্ডার করা তো শেষ, এখনো দাঁড়িয়ে আছে কেন? কিছুটা বিব্রতকর পরিস্থিতি পড়ে গেলাম। ওনার চোখের দিকে তাকাতেই লক্ষ্য করলাম আমার পাশে চেয়ারটার দিকে তাকিয়ে আছে, আবার কি যেন লিখছেন অর্ডারের খাতায়। এদিকে তাকানোর কাহিনীটা কি? কেউ তো নেই। কিছু সময় যাওয়ার পর প্রশ্ন না করে পারলাম না, এই যে বাদার, খাবারটি কি আসবে নাকি আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ম্যাডামের অর্ডার দেওয়া শেষ হলেই খাবার সার্ভ করব। ম্যাডাম মানে? ওই যে আপনার সাথে যে আসছেন। কথাটা শুনেই হাজার ভোল্টেজের শক খেলাম। তাহলে এখানে বসে আমার টাকা ফালুদা বানিয়ে খাবে? হোটেলে সেই মেয়ে নাকি? কি বলবো সে? হাই হাই, আমি তো তাকে দেখতে পাচ্ছি না, আর তার কথাও শুনতে পাচ্ছি না। ওয়েটার যেভাবে খাতাতে লিখতেছে অর্ডার, তাতে তো মনে হচ্ছে পুরো হোটেলটাই গিলে খাবে, আর খেতেও পারবে। সে তো আর আমাদের মতন মানুষ না। আল্লাহ গো, তুমি কোনো রাক্ষসীকে আমার ঠিকানা দিয়ে পাঠালে। দেখতে দেখতে অর্ডারের খাতায় ওই পেজটা শেষ হয়ে গেল। লিখতে লিখতে কি জানি কি না কি অর্ডার করছে। এখন তো বিল আমাকেই দিতে হবে। কেউ তো বিশ্বাস করবে না যে তাকে আমি নিয়ে আসিনি। সবাই তো আমার সাথেই দেখতেছে। আর যদি বলি আমার সাথে আসেনি বা আমি তাকে দেখতেই পাচ্ছি না, তাহলে তো কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাকে পাগল বলে আখ্যায়িত করবে। এদিকে পকেটে তো তেমন টাকাও নেই, আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। ওইদিকে ওয়েটারও। আমার তো টাকার চিন্তায়, আর ওয়েটারের মনে হয় এত বড় খাবারের লিস্ট দেখে। খাবার চলে এসেছে, আমার জন্য বিরিয়ানি আর আরেকজনের জন্য কোটি কোটি খাবার, হরেক রকমের খাবার। মিষ্টির তো অভাব নেই। আমার গলা দিয়ে খাবার নামছে না। একে তো আমার সাথে অশরীরা আছে, তা জেনে কেমনে খেতে পারি? আর টাকার টেনশন তো আছে। সামনের মানুষটা তো দেখতে পাচ্ছি না, তবে সে যে খাচ্ছে তাই স্পষ্ট বুঝতে পারছি। মনে হচ্ছে খাবারগুলো শূন্য ভেসে ভেসে মুখ যতটুকু উপরে থাকার কথা সেখানে গিয়ে থেমে যাওয়ায় মিলিয়ে যাচ্ছে, মানে সে মুখে দিচ্ছে। কি এক ভয়ঙ্কর ঘটনা! ভয়ে কেঁপে উঠছি, কিন্তু কাউকে তো কিছু বলার উপায় নেই। কোনো মতে হালকা পাতলা খেয়ে বেসিনে চলে গেলাম হাত ধুইতে। মাথায় ইচ্ছে মতন পানি ঢাললাম। মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। ঠান্ডা পানি দিয়ে মাথাটা ঠান্ডা করলাম। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকার পরিমাণটা দেখলাম কত আছে। হিসাব করে গুনে দেখলাম বেশি নেই, যদিও আমার চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি আছে, কিন্তু অশরীরার চাহিদা অনুযায়ী তা নগণ্য। তার অর্ধেক খাবারের বিল হবে কিনা সন্দেহ আছে। কি করব ভেবে পাচ্ছি না। মাত্র 4-5 দিন হলো ঢাকায় এসেছি। 15 দিনের হাত খরচা সাথে নিয়ে 4-5 দিনেই যদি সব টাকা শেষ করে বাড়িতে টাকা চাইতে হয়, তাহলে কবলে যে কি পরিমাণ দুঃখ জমা আছে তা ভেবে মাথাটা ঘুরছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এখন বিল মিটাবো কি করে।
দৌড়ে পালিয়ে যাব নাকি একবার চিন্তা করলাম, কিন্তু তাতেও তো কোনো লাভ হবে না। উল্টে যাও মাপ সাপ চেয়ে সময় নিয়ে পরে বিল মিটাতে পারবো, আর এটা করলে পাবলিকের হাতে ক্যালনি খাওয়া ছাড়া উপায় থাকবে না। আস্তে আস্তে কাছামাছি হয়ে ম্যানেজারের টেবিলে গিয়ে, ভাইয়া বিলটা। জি স্যার, আপনার বিল পরিশোধ হয়ে গেছে। কি, বিল জমা হয়ে গেছে মানে? কে দিল? কেন, আপনার সাথে যে ম্যাডাম উনি দিছে। বুঝতে বাকি রইল না সেই অশরীরটাকে দেখাচ্ছেন উনি, কিন্তু মাথায় একটা প্রশ্ন ঘুর পা খাচ্ছে, উনি টাকা পেল কোথায়? তাহলে কি অশরীরদের কাছে টাকাও থাকে? যাই হোক, বিল তো পরিশোধ হয়েছে, লজ্জার হাত থেকে তো বেঁচে গেলাম। নিজের কাছেই নিজে লজ্জিত বোধ করছি এটা ভেবে যে অশরীরটা কত ভালো, আর আমি তাকে নিয়ে কি না কি ভাবলাম এতক্ষণ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম হাসি খুশি মন নিয়ে। আসার সময় ম্যানেজারটা শুধু কানে কানে ফিসফিস করে বলল, স্যার ম্যাডামটা কিন্তু অনেক ভালো, সে পর্যন্ত যা ছুটি দেখছি সব তো ছেলেদের পকেট খালি করে, আর আজ প্রথম দেখলাম মেয়ে হয়ে টাকা দিচ্ছে, তাও এত সুন্দরী মেয়ে। আপনি আসলে অনেক ভাগ্যবান। আর জুটিটা মানিয়েছেও সেই। আমি কোনো রিপ্লাই না দিয়ে মুচকি হেসে বের হয়ে আসলাম। মনে মনে ভাবছি, শালা যদি আসল কাহিনী জানতি তাহলে তোর প্যান্ট এতক্ষণে নষ্ট করে ফেলতি, আর তুই আসছো জুটি নিয়ে। আসল কাহিনী জানলে ম্যানেজারের কি অবস্থা হতো তা ভেবে হাসতে হাসতে নিচে নামছি সিঁড়ি বেয়ে। যেখানে গাড়ি পার্ক করে সেখানে এসে পড়েছি আনমনে। হুট করে একটা প্রাইভেট কার পিছে টান নেবে আমিও খেয়াল করিনি, আর গাড়ির ড্রাইভারও হয়তো খেয়াল করেনি। যতক্ষণে আমি দেখলাম ততক্ষণে গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়ে যাওয়ার কথা। হয়তোবা বড় সড়ো কোনো ক্ষতি হতো না, শুধু আঘাত খেতাম, কারণ স্পিড বেশি ছিল না, কিন্তু মারাত্মক ক্ষতি হতো। পা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ডান পাশ থেকে কোনো অদৃশ্য হাত বা অন্য কিছু হবে যা বুঝতে পারিনি। হ্যাসকা টানে আমাকে সেখান থেকে ছিটকে দূরে ফেলে দিল। সিঁড়ির উপরে পড়ে আমার মাথায় কিছুটা কেটে গেল, রক্ত বের হচ্ছে, কিন্তু তাতেও আমি খুশি। এখন তো মাথা ফাটছে, আর টান না দিলে পাটাই যেত। কাহিনীটাতে আমি যতটা না ঘাবড়ে গেছি তার চেয়ে বেশি ঘাবড়ে গেছে চার আশেপাশের মানুষেরা, কারণ ওরা দেখছে আমার পাশে থাকা মেয়েটা আমাকে টান দিয়ে গাড়ির নিচে যাওয়া থেকে রক্ষা করছে আল্লাহর রহমতে। কিন্তু একটা মেয়ের এতটা শক্তি নিয়ে তাদের সন্দেহ, আর তাতেই ঘাবড়ে গেছে সবাই। রক্ত দেখে কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই। যখন হুঁশ ফিরে তখন আমি হাসপাতালে বেডে, আর নার্স ডাক্তার আমার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। কে বা কারা নিয়ে আসে এখানে তা জানি না, কিন্তু মনে মনে একটাই প্রশ্ন, মেয়েটা বা অশরীরটা কিসের জন্য আমার কাছে এসেছে, কি উদ্দেশ্য তার? ডাক্তার জানালো আমি চাইলে বাড়ি যেতে পারি। আমিও আস্তে আস্তে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত 11টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে শুনতে পেলাম বিল নাকি দিয়ে দিয়েছে, আর সেই মেয়েটাই দিছে, যে মেয়ে অশরীরা, যাকে আমি ছাড়া সবাই দেখতে পাই। মনে মনে ধন্যবাদ জানিয়ে বাসার দিকে রওনা দিলাম রিক্সা করে। আস্তে আস্তে ভাবছি, মেয়েটা অশরীরী আর যাই হোক না কেন, সে তো আমার কোনো ক্ষতি করছে না, উল্টো উপকার করলো। তাহলে তাকে তো বন্ধু বানাতেই পারি। তবে তার চেয়ে বেশি তাকে দেখার আগ্রহ জমেছে মনের কোনায় নিজের অজান্তেই। বাসায় চলে এসেছি, জানি না মেয়েটা আমার সাথে আছে নাকি নেই, কারণ আমি তো তাকে দেখতে পাই না, আর এখন তার অস্তিত্ব অনুভবও করতে পারছি না। বাসায় এসে বিছানায় শুয়ে মেয়েটা মানে অশরীরটার কথাই ভাবছি। তাকে দেখার আকুল আগ্রহ জমে গেছে মনের ভিতর। আমার চিন্তা ভাবনাতে শুধু মেয়েটাই ঘুরপাক খাচ্ছে মনের অজান্তেই তার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। পকেট থেকে ফোনটা বের করে পিকগুলো দেখতেই শুরু করলাম। সেদিনের চেয়ে মেয়েটাকে আরো কয়েক গুণ বেশি সুন্দরী রূপসী লাগছে আমার কাছে। জানি না, হয়তোবা মনের ভিতর তার জন্য জায়গা জমা শুরু করেছে। এমনটা আগে কখনোই হয়নি, তাই বুঝতে পারছি না কি করা উচিত। কেমন যেন একটা অস্থিরতা তৈরি হচ্ছে মনের ভিতর। তাকে দেখার আকুল আকাঙ্ক্ষা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বারবার মনে হচ্ছে সে কি আসছে, সে কি আছে আমার পাশে, কিন্তু তার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। এতদিন সে আশেপাশে থাকলে টের পেতাম, কিন্তু এখন পাচ্ছি না। তাহলে সে কি চলে গেল সারা জীবনের জন্য? এটা ভাবতে চোখ টলটল করে উঠল পানিতে। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠেই মনটা খুশিতে ভরে গেল। আমি তার অস্তিত্ব খুঁজে পাচ্ছি, বুঝতে পারছি আশেপাশে সে আছে। বিছানা থেকে পাশ ফিরে ঘুরে দেখতে পাচ্ছি না। ব্যথা আর যন্ত্রণা করছে মাথায়। হয়তো কালকে ব্যথাটাই আজ বেড়ে গিয়ে এমনটা হচ্ছে। আমি অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে চারপাশে দেখার চেষ্টা করব,
ভেবে ওঠার চেষ্টা করছি, কিন্তু উঠতেই পারছি না। নিজের কাছেই বিরক্ত কাজ করছে। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। শরীরে এক ফুটো শক্তি নেই। এদিকে অশরীরী পরিবার যাই বলি তাকে খোঁজার জন্য, মন দেখার জন্য মন ব্যাকুল হয়ে আছে। নিজের ঈশ্বর শক্তিকে কাজে লাগিয়ে উঠে যাব ঠিক তখনই পড়ে গেলাম বিছানা থেকে একদম ফ্লোরে। এদিকে অশরীরী পরিবার যাই বলি তাকে খোঁজার জন্য, মন দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। নিজের ঈশ্বর শক্তিকে কাজে লাগিয়ে উঠে যাব ঠিক তখনই পড়ে গেলাম বিছানা থেকে একদম ফ্লোরে। আর তখনই কেউ কিচেনের ওই দিক থেকে দৌড়ে আসার শব্দ শুনতে পেলাম। উপর হয়ে পড়াই দেখতে পাচ্ছি না কে এসেছে, যদিও বুঝতে বাকি রইল না এটা ওই মেয়েটা বা অশরীরীটাই হবে, কারণ আমার রুম লক করা ছিল। এসে আমাকে প্রথমে তুলে বসালো, কিন্তু চোখ মেলে তাকানোর অবস্থায় ছিলাম না। একে তো গতকালের অ্যাক্সিডেন্ট, তার মধ্যে এভাবে উপর হয়ে পড়ে যাওয়ায় মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখে মুখে অন্ধকার নেমে আসছে। অনেক কষ্টে চোখ মেলে তাকে এক নজর দেখার চেষ্টা করেও ব্যর্থ হলাম। অতিরিক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আবার অজ্ঞান হয়ে গেলাম। তবে অজ্ঞান হওয়ার আগে এতটুকু শিওর হলাম, আমার চেয়ে হয়তো সেই অশরীরীটাই বেশি কষ্ট পাচ্ছে আমার যন্ত্রণায়। যখন জ্ঞান ফিরে তখন আমার গায়ে প্রচণ্ড জ্বর অনুভব করি। সারা শরীর কাঁপছে। আমার গায়ে কম্বল ছাড়াও আরও কিছু আছে, তার উপরেও অনেক ভর অনুভব করছি। গায়ের উপর কিছু একটা উঠে বসে আছে বা শুয়ে আছে, যা স্পষ্ট বুঝতে পারছি। নড়াচড়া করতে পারছি না। আস্তে আস্তে চোখ মেলতেই অবাক হয়ে গেলাম। আমার উপরে একটা মেয়ে শুয়ে আছে আর করুণ সুরে কান্না করে যাচ্ছে। যদিও সে অনেক সুন্দরী একটা মেয়ে, তবু হুট করেই এমন দৃশ্য দেখার জন্য মোটেই উপস্থিত ছিলাম না। ভয়ে ভয়ে জড়সড় হয়ে গেলাম। কে এই মেয়ে? এভাবে আমার উপরে শুয়ে আছে কেন? আর কেনই বা কান্না করতেছে? মনের ভিতর হাজারো প্রশ্ন। জোরে চিৎকার দিতে যাব, ঠিক তখনই মেয়েটা তার এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। এই কি করছো? চিৎকার করছো কেন? লোকজন এসে যাবে তোমার চিৎকার শুনে। পাগল নাকি তুমি? যা বলার আস্তে আস্তে বলো, আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। মেয়েটার কথা শুনে কিছুটা সাহস পেলেও তখনও মেয়েটা কে হতে পারে তা ভুলেই গিয়েছিলাম। তাই অবাক হওয়ার মাত্রাটা একটু কমেনি। এতদিন যাবৎ যা ঘটেছে আমার সাথে তা ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলাম। আমি চিৎকার না করে আস্তে আস্তে মন স্থির করে প্রশ্নটা করার চেষ্টা করেছি, বাট কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কারণ মেয়েটা তখনও মুখ চেপে ধরেই আছে। কোনো মতে ইশারা দিয়ে তাকে হাত সরাতে বলি, আর সেও লজ্জা পেয়ে হাত সরিয়ে নেয়। আপনি কে? আপনি কোথায় থেকে এসেছেন? আর আমার রুম তো বন্ধ, তাহলে আপনি আসলেন কি করে? বারে জ্বরে ঘুরে দেখি সব ভুলে গেছো। একটু মনে করার চেষ্টা করো। একদিন যাবত যাকে তোমার আশেপাশে সবাই দেখলেও তুমি দেখতে পারতে না, আমি সেই। একটু মনে করার চেষ্টা করো, সব মনে পড়ে যাবে। সদরঘাট, বাসা, রিক্সায়, রেস্টুরেন্টে, তারপর তোমার অ্যাক্সিডেন্ট, আর এখন জ্বরে পড়ে আছো। আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে, সব ক্লিয়ার হতে শুরু করেছে। তার মানে এটাই সেই অশরীরী যাকে দেখার আকুল আগ্রহের জন্য বিছানা থেকে পড়ে গিয়ে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সব মনে পড়ায় মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করলাম। হ্যাঁ, এ তো সেই মেয়ে যাকে আমি আমার সাথে ছবিতে দেখেছি। হুবহু মিল থাকলেও আমার কাছে ছবি চেয়ে কয়েক গুণ বেশি ভালো লাগছে তাকে দেখে। যতটা কল্পনা করেছিলাম বা ছবিতে দেখেছিলাম তার সে কয়েক গুণ বেশি মায়াবী লাগছিল তাকে। প্রথম দেখাতে চোখ জুড়িয়ে আসছে। কেউ এতটা সুন্দরী হতে পারে তা আমার কল্পনার মধ্যে ছিল না। হয়তোবা না দেখলে কারোর মধ্যেই থাকার কথা নয়। টানা টানা চোখ, মায়া ভরা মুখ, নাক, ঠোঁট সব মিলিয়ে ওয়াও। কিন্তু এত সুন্দরের মধ্যেও কিছু একটা সমস্যা আছে, যদিও তাদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে মুক্ত ঝরা কান্না। চোখের পানি টপ টপ করে পড়ে যাচ্ছে গাল বেয়ে। খুবই কষ্ট লাগছে তা দেখে। কিন্তু ওনার কান্না করার কারণটা কি? প্রশ্নটা চেপে না রেখে সর্বপ্রথম এই প্রশ্নটাই করে বসলাম। আপনি কান্না করছেন কেন? কান্না কি করছে সাথে? তুমি জানো তুমি গতকাল সকালে অজ্ঞান হয়েছিলে আর জ্ঞান ফিরছে আজ বিকেলে। এতটুকু সময় তোমার শরীরে কত জ্বর ছিল আর কতটা পাগলের প্রলাপ করছো তুমি। তোমার উল্টাপাল্টা কথা শুনে আমার জান বের হয়ে যাচ্ছিল প্রায়। একেই তো তোমার জ্বর কোনোভাবেই কমছে না, তার মধ্যে তোমার আবল তাবল কথা আমাকে কতটা কষ্ট দিয়েছে তুমি জানো? তুমি বুঝবে কি করে? তুমি তো জ্বরের ঘরে পড়েছিলে। কি? আমি গতকাল অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর আজ উঠলাম?
তার মানে এর মধ্যে 30-32 ঘন্টা পার হয়ে গেছে। তাই তোমাকে নিয়ে কতটা টেনশনে ছিলাম তুমি জানো। এতটুকু সময়ের মধ্যে না তুমি কিছু খাইছো না আমাকে কিছু খেতে দিছো। টেনশনের কথা শুনতে বাড়ির কথা মনে পড়ে গেল। গত পরশু রাত থেকে বাড়িতে একবারের জন্য কথা বলা হয়নি। জানি না ওনারা কি চিন্তার মধ্যে আছেন। তড়িঘড়ি করে উঠতে চেষ্টা করলাম ফোনটা হাতে নেওয়ার জন্য, কিন্তু উঠতে পারছি না। শক্তি একদম নেই বললেই চলে। মাথায় হাত পড়তেই বুঝতে বাকি রইল না মাথা ব্যান্ডেজের সাথে সাথে জলপট্টি লাগানো আছে। তার মানে মেয়েটা এই 30-32 ঘন্টা আমার সেবাতেই নিয়োজিত ছিল। এটা ভাবতেই কষ্টের সাথে সাথে অজানা এক ভালো লাগা শুরু করলো। মেয়েটা আমি কিছু খুঁজতে চেষ্টা করছি তা বুঝতে পেরে জিজ্ঞেস করলো কি খুঁজি আমি। উত্তরে মোবাইলের কথা বললাম। মেয়েটা বিছানার এক পাশ থেকে মোবাইলটা এনে দিল। ফোনটা অফ করা ছিল। আমি বাড়িতে ফোন দিলাম অন করে। ফোন দিতেই আম্মু রিসিভ করে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। হাজার হলে মায়ের মন শত শত প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। আমি তাদেরকে ফোন দিইনি কেন? আমার ফোন বন্ধ কেন? আমি কি শহরে এসে বদলে গেলাম নাকি? আমি কি কোনো বিপদে পড়েছিলাম নাকি? ইত্যাদি হাজারো প্রশ্ন। বিভিন্ন মিথ্যা কথা বলে কোনো মতো কাটিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে ফোনটা রেখে দিলাম। সত্যিটা তো বলাই যাবে না, বললে আরো বেশি টেনশনে পড়ে যাবেন ওনারা। ফোনটা রেখে দিতেই মেয়েটা এর মধ্যে আবার হাজির। হাতে খাবারের প্লেট আর তাতে হরেক রকমের খাবার, হরেক রকমের জানা অজানা ফল, মিষ্টি জাতীয় খাবার আর নাম না জানা ঝাল খাবারের আইটেম, যা এর আগে খাওয়া তো দূরে থাক দেখিনি পর্যন্ত। মনের ভিতর অনেক প্রশ্ন কিল বিল করছে। মুখ ফুটে জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই তা বুঝতে পেরে আবার হাত দিয়ে মুখ আটকে দিল। এখন কোনো প্রশ্ন নয়, 2 দিন হলো কিচ্ছু খাও না। আগে খাবে তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিব। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। বলেই মুক্তঝরা হাসি দিল, যা আমার দিলে গিয়ে আঘাত করলো। দিলটা জ্বলে পুড়ে গেল রে। আমি আর কোনো কথা না বাড়িয়ে মেয়েটার সৌন্দর্য দেখতে দেখতে খাওয়ায় মন দিলাম। নিজ হাতে খাইয়ে দিচ্ছে মেয়েটা। ফল বা মিষ্টি জাতীয় কোনো খাবার মুখ দিয়ে নামছে না। জানি না সেগুলো কেমন স্বাদের, কিন্তু মুখ জ্বরে নষ্ট হয়ে গেছে, তেতো লাগছে। ওইগুলো মুখে দিতেই বমি বমি ভাব চলে আসছে। তাই ঝাল খাবার হালকা খেয়ে নিলাম। ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা ওষুধ অনুযায়ী কিছু ওষুধ খেয়ে নিলাম। এবার মেয়েটা নিজে থেকেই সব প্রশ্নের উত্তর দিতে শুরু করলো আমি জিজ্ঞেস করার আগেই। আমি স্নেহা, সাকিরা জান্নাত স্নেহা। আমি তোমাদের মতো মানুষ নই। আমি পরী রাজ্যের পরী। আমার রাজ্যে আমার বাবা মা ছাড়া দাদা দাদি সহ মোট 13 ভাই ও আরেক বোন ছিল, সে মারা গেছে। আমি সবার চেয়ে ছোট, আর ছোট বলে একটু দুষ্ট টাইপের। সব সময় হাসি ঠাট্টা আর মজা মাস্তিতেই মেতে থাকি। রাতে বেড়াতে ঘোরাঘুরি করা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। মন চাইলেই পৃথিবীতে নেমে আসি, আর এক এক সময় এক এক রূপে ঘুরে বেড়াই। আমার নিজের রাজ্যের চেয়ে পৃথিবীতে সময় কাটাতে বেশি ভালো লাগে। বলতে পারো বেশিরভাগ সময় পৃথিবীতেই কাটানো হয় আমার। বাড়ির সবচেয়ে ছোট আর বর্তমানে বাবা মার একমাত্র মেয়ে আর ভাইদের বোন হয় কেউ কখনো বাধা দেয়নি, আর জানি দিবেও না। আমি মিষ্টি খেতে ভালোবাসি, নদীতে ঝাপাঝাপি করে গোসল করতে ভালোবাসি। এই তো আমার পরিচয়। আরো কিছু জানার আছে? কি হলো, তোমার আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি লজ্জা পেয়ে গেলাম, কারণ এতক্ষণ থাওয়া মেরে স্নেহার সব কথা শুনছিলাম। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার কথা বলার ধরন, সব মিলিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিলাম লজ্জা কাটিয়ে। জি হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আমার। বলো কি প্রশ্ন? আচ্ছা আপনি? চুপ, আগে তুমি করে বলতে শেখো। তুমি করে না বললে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়, জাস্ট তুমি। ওকে? যাক বাবা, এই সামান্য বিষয় নিয়ে রাগ দেখানোর কি হলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি জানি মানুষ তো নয়, শক্তিতে তো কোনো 3 পারবো না। এই কি কখনো রাগ দেখানো ঠিক হবে না, চুপচাপ তার সব কথা মানতে হবে। তুমি? তুমি? আচ্ছা, তোমাদের এত সুন্দর রাজ্য ছেড়ে, মানে আমি শুনেছি পরিদের রাজ্য নাকি অনেক সুন্দর হয় দেখতে, তা এত সুন্দর রাজ্য ছেড়ে তুমি পৃথিবীতে কি করো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি আমার কাছে কেন আসলে? আমার কাছে যদি আসো তাহলে প্রথমে আমাকে না দেখা দিয়ে অন্যদেরকে দেখা দিলে কেন? আমি তো শুনেছি পরিবার জিন ভূতের যাকে আসর করে বা যাকে দেখা দিতে চায় শুধুমাত্র সেই দেখতে পায়, বাকিরা কেউ দেখতে পায় না। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হলো কেন? নাকি তুমি অন্য কারোর সাথে দেখা করতে আসো আর এসে আমি তোমার সামনে চলে আসি? বাবা, এত প্রশ্ন একত্রে? ওকে, উত্তর দিচ্ছি। পৃথিবীতে আসি
কারণটা হচ্ছে এখানে মানুষেরা অনেক আবেগপ্রবণ, ভালোবাসার প্রতিচ্ছবি যা আমাদের ওই রাজ্যে নেই। এখানে সুখ দুঃখ দুটাই একত্রে দেখা যায়, যা আমাদের ওইখানে নেই। হাজারো মানুষ হাজারো সমস্যা নিয়ে বেঁচে আছে, তাও হাসি মুখে, যা আমাকে অনেক বেশি অবাক করে দেয়। তাই এখানে আসা। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমি তোমার সামনে সরাসরি আসলে তুমি ভয় পেয়ে যেতে, তুমি কথা বলতে আর বাকিরা দেখতো না আমাকে, তাতে লোকে তোমাকে পাগল বলতো। তাছাড়া যখন বুঝতে বা শুনতে পারতে আমি জাস্ট তোমাকেই দেখাতে, কেউ দেখে না, তখন তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইতে, ভয় ভয় থাকতে, দেখতে চাইতে না। আর এখন দেখো, তোমার মধ্যে আমাকে দেখার আগ্রহ ছিল। বিষয়টা পুরোই উল্টে গেছে। আর সবার মতো হব কেন? একটু তো স্পেশাল হতেই হবে নাকি? না হলে তো আর আমি স্নেহা নই। মূলত এর জন্যই তোমাকে আগে দেখা দেইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার সাথে একটু দুষ্টুমি করলাম। ধুর, তুমি বলতেছো লোকে পাগল বলবে? এমনিতে কি কম লোকে পাগল বলেছে নাকি? সরি। রাখো তোমার সরি। আচ্ছা, আমি কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পাইনি এখনো। আমি ইচ্ছে করে হাইড করে গেছি, কারণ ওই উত্তরটা তোমাকে পরে দিব। সময় হোক সব জানতে পারবে। তবে এটা জেনে রেখো, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, কিন্তু দেখা করার পারফেক্ট সময় পাচ্ছিলাম না। এবার তুমি ফ্রি, একা, তাই আর সমস্যা নেই। মনের ভিতর খুঁতখুঁতি রয়েই গেল, কিন্তু উপায়ও নেই। বারবার জিজ্ঞেস করলে যদি রেগে গিয়ে আমার ঘাড় মটকিয়ে দেয়, কি জানি, হয়তো এসেছে এই নিয়ত নিয়ে। আমার মাথাটা হয়তো কোনো কাজে লাগবে, তারপর সারা শরীর চিবিয়ে চিবিয়ে খাবে। না হলে এতদিন বাড়িতে থাকতে দেখা করলো না কেন? এখন তো একা থাকি, কেউ আসবে না। আমার ঘাড় মটকিয়ে কল্লা আলাদা করে ফ্রিজে রেখে অনেক দিন সময় নিয়ে খাবে। কথাটা ভাবতে গা শিউরে উঠল, গায়ের লোম খাড়া হয়ে গেছে। সত্যি সত্যি মেরে ফেলবে না তো? পরক্ষণেই আবার মনে হলো, থুর চাই, কি সব ভাবতেছি। যদি মারতেই চাইতো তাহলে আমার সেবা যত্ন করবে কেন? আমার জন্য চোখের জল ফেলবে কেন? নিশ্চয় অন্য কোনো কাহিনী আছে। যাক, তার সময় হলেই জানতে পারবো। স্নেহার পরম স্নেহে অতি তাড়াতাড়ি দুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। নিয়মিত সেবা যত্ন কোনোটার অভাব হচ্ছে না। ওর রাজ্য থেকে বিভিন্ন ফলমূল খাবার নিয়ে আসে, নিজ হাতে খাইয়ে দেয়, শরীর মুছে দেয়। এক কথায় ঘরের বউ, সবসময় হাসি দুষ্টমিতে মাতিয়ে রাখে। আস্তে আস্তে স্নেহার প্রতি ভালো লাগাটা বাড়তে শুরু করেছে। এদিকে 2 দিন হলো কলেজ খুলেছে, এই কয়দিন যেতে পারিনি, আগামীকাল যেতেই হবে। স্নেহাকে জানালাম কথাটা। স্নেহাও হাসি মুখে যেতে বলল। অবশ্য না বললেও আমাকে যেতেই হবে। ওর বেলাতে যাবে কি আসবেই বা কি, কিন্তু কড়া ভাষায় জানিয়ে দিয়েছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলে, পারলে না তাকাতে। স্নেহা সারাদিন থাকলেও ফজরের আজানের আগেই চলে যায়। এটি নাকি ওদের পরিরাজ্যের নিয়ম। যেভাবেই হোক, যেখানেই থাকুক, ফজরের আজানের আগে উপস্থিত হতে হবে ওদের দলে। সকালে চলে গেছে স্নেহা, তবে খাবার রেডি করে রেখে গেছে আগেই। যদিও কলেজে যাওয়ার আগে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। কি জানি কেন আসেনি। কলেজ থেকে বাসায় ফিরে দরজা খুলতে দেখি স্নেহা রেগে মেগে আগুন হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সারা শরীর রাগে কটমট করছে, খুনের নেশা চেপে বসেছে। চোখ দেখে বোঝা যাচ্ছে লাল টকটকে চোখ দিয়ে আগুন বের হয়ে আসবে। দাঁত কটমট করছে। এই প্রথমবার স্নেহাকে দেখে ভয়ে কাঁপছে। কিছু বলতে যাব, ঠিক তখনই উনি দৌড়ে এসে আমার কলার চেপে ধরে উপরে তুলে ফেলে। শূন্যের উপর আমার দম বন্ধ হয়ে আসছে, খক খক করে কাশছে। ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়ছেই না। অনেকক্ষণ পরে যখন ছাড়লো, ততক্ষণে আমার জান পড়াই শেষ। মনে হচ্ছে আর কয়েক সেকেন্ড ওইভাবে ধরে রাখলে আমি সেখানেই মরে যেতাম। ছেড়ে দিয়েও স্নেহার চোখে মুখে রাগ এখনো কাটেনি। আমি প্রচুর ভয় পাচ্ছি, আর এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দৌড়ে টেবিলের উপর থাকা গজ ধরেই পানে খেতে শুরু করলাম। শরীরে পান ফিরে এলো, কিন্তু এখনো কাঁপছে। গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না। কিছু জিজ্ঞেস করব, তারও কোনো উপায় নেই। এদিকে হঠাৎ সিনিয়র এমন আচরণে বেশ ঘাবড়ে গিয়েছে। ভয়ে পা শিরশির করছে, পা কাঁপছে। এতদিন যাকে নিরাপদ মনে হতো, আজ তার এমন পরিবর্তনে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে। কিন্তু এটা বুঝতে পারছি না কি এমন হলো যার জন্য এমনটা করছে। কোনো মতে বিছানায় গিয়ে বসলাম। স্নেহা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো আবার আমার উপরে। এবার বিছানায় ফেলে দিয়েছে, ফল কাটার ছুরি দিয়ে গলায় চেপে ধরছে। আরেকটু হলে গলা কাটতে শুরু করবে। ছোটানোর অনেক চেষ্টা করে ব্যর্থ আমি। কিছুক্ষণ পর নিজে থেকেই ছেড়ে দিল, কিন্তু অবাক হলাম এটা দেখে। ছেড়ে দিয়ে নিজে হাউমাউ করে কান্না করে দিল।
বাহ রে, এত দেখি চোরের উপর বাট পারি, মেয়েরও জিতবে কেঁদেও জিতবে। মারলো সে, কই আমি কাঁদবো তা নয়, সে নিজেই কাঁদছে। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এখন আবার কি করা উচিত সেইটাই টের পাচ্ছি না। সান্ত্বনা দিব নাকি পিটাবো? ওরে বাবা, পিটানো তো সম্ভবই না। নীরব ভূমিকা পালন করা উচিত, না হয় কি থেকে কি হয়ে যায়। চুপচাপ জড়সড় হয়ে বসে আছে নিজের গলা ধরে। একটাই মাত্র গলা, যদি পরিটা কেটে নিয়ে যায়। নিজে থেকেই বলতে শুরু করলো। তোরে আমি কি বলছিলাম? মানে কি বলছিলেন? বলে কেন? ওই মেয়ে কি আমার চেয়ে সুন্দর? আমার চেয়ে কোন দিক দিয়ে এগিয়ে আছে রে? হ্যাঁ, নাকি ছোটখাটো পোশাক পরে দেখে আর হুঁশ থাকে না? তুই কি ভাবছিস আমি দেখিনি তুই কলেজে গিয়ে কি করছিস? আজ তোকে মেরেই ফেলবো। যাক বাবা, এই হলো কাহিনী। ধুর ছাই, কার পাল্লায় পড়লাম রে। আসলে কাহিনীটা হচ্ছে নতুন কলেজ, সবাই অপরিচিত, তার মধ্যে একটা মেয়ে, তার বাড়িও নাকি টাঙ্গাইলেই। আমার বাড়িও টাঙ্গাইলে জেনে মেয়েটা জাস্ট হাই হ্যালো করে শহরের কালচার অনুযায়ী হাত মিলিয়েছে। এতে আহামরি কি এমন হলো, কিন্তু এই যে পরিমাণ রেগে মেগে আগুন হয়ে আছে, তাতে তাকে বোঝানো কষ্টকর। আমি হাত মিলিয়েছি তা তুমি জানতে পারছো, মানে তুমি আমার সাথী ছিলে, তবে আমার বা সকলের অজান্তে। তাহলে এটা তো দেখেছো যে সেখানে ওই রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি যার জন্য তুমি রাগ দেখাবে, আমাকে মারতে আসবে। আমি বা সে কেউ তো রিলেশন বা অন্য কোনো দৃষ্টিতে দেখিনি। তা জানি, আর তা জানি বলে আজকের মতো ছেড়ে দিলাম। প্রেম টেমের চক্রের পড়ার আগে যেন অন্তত আজকের কথাটা মনে থাকে। এটা মনে রাখবে, তুমি শুধুই আমার, আমি তোমাকেই পাবো। আর কেউ যদি সামনে আসার চেষ্টা করে তাকে তো মেরেই ফেলবো। আর তুমি কারোর সংস্পর্শে যাওয়ার চেষ্টা করলে তোমাকে ছেড়ে কথা বলবো না। মাইন্ডেড। খাবার রান্না করে রেখেছি, ফ্রেশ হয়ে এসো, একত্রে খাবো। যা ব্যবহার করলো এই সামান্য বিষয় নিয়ে, তাতে ওর প্রতি রাগ উঠে গেছে, আর আগের মতন ফিলিংসও কাজ করছে না, আর খাওয়ার মুড তো একদমই নাই। আমি তোমার কি হই যে তুমি আমার উপর জিদ দেখাচ্ছ, অধিকার দেখাচ্ছ? আর আমি খাবো না, তুমি খাও। কি বললি তুই? আমার মুখের উপর কথা বলার সাহস কই পেলি? আর তুই কে মানে? তুই আমার সব। আর এটা দ্রুত মাথায় ঢুকিয়ে নে, আমিও তোর সব। আমি ছাড়া কেউ তোর জীবনে আসেনি, আসতে দেইও নি, আর দিবও না। আর হ্যাঁ, যদি খাবার ঠান্ডা হয়ে যায় তো তোর খবর আছে। চুপচাপ ফ্রেশ হয়ে খেতে আসো। এমন ভাবে কড়া নজরে কথাগুলো বললো, তাতে আমার গলা আবার শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, এমনকি বাধাও দিতে পারছি না, কোনো প্রশ্ন করতে পারছি না ভয়ে। কেন এই আপদ জীবনে আসলো তা ভাবতে ভাবতে কোনো উপায় না পেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি স্নেহা নীল রঙের একটি শাড়ি পরে, খোপায় বেলি ফুলের মালা গেঁথে, কপালে কালো রঙের একটি টিপ পরে টেবিলের পাশে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। এমন রূপ দেখেই মাথা চক্কর দিচ্ছে, মাথা বন বন করছে। হোক সে পরি, তাই বলে এত সুন্দরী কেউ হতে পারে বলে আমার ধারণা ছিল না। ক্রাশ খাইলাম এক বালতি, হা করে তাকিয়ে আছি, আর তা দেখে বাঁকা চোখে মুচকি হাসি হাসছে স্নেহা, যা দেখে সব রাগ এক নিমিষেই হারিয়ে গেল। ভুলে গেলাম একটু আগে স্নেহার করা নির্মম শারীরিক নির্যাতনের কথা। সব ভুলে আস্তে আস্তে এগিয়ে এসে খাবার টেবিলে চেয়ার টেনে বসে পড়লাম। স্নেহা নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আমি অবশ্য নিজেই খেতে চাচ্ছিলাম, কিন্তু ও বাধা দেওয়ায় আর জোর করতে পারিনি। আজকের একটু আগের কাহিনীটাতে মনের ভিতর অজানা এক ভয় পেয়ে বসেছে, তাই চুপচাপ খাচ্ছি, আর ওর রূপের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে। খাওয়াতে খাওয়াতে বলতে শুরু করলো, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর তা আগে থেকে। জানি না কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি জিজ্ঞেস করেছিলে না আমি কেন আসি পৃথিবীতে? এর প্রধান কারণটা সেদিন বলেছিলাম না, আর তা হচ্ছে তুমি। মানে তোমাকে দেখতেই মূলত আসা। আর তোমার দ্বিতীয় প্রশ্ন, তোমার কাছেই কেন আসি, সেটার উত্তর হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর তোমাকে ছাড়া কিচ্ছুই ভাবতে পারি না। তোমাকে না দেখলে সবকিছুই খারাপ লাগে, তা যতই ভালো হোক। তোমার কাছে কাছে থাকলে মনে হয় পৃথিবীর সব সুখ আমার উপর এসে পড়েছে। এবার প্রশ্ন করতে পারো প্রথম কই দেখেছিলাম বা কোথা থেকে শুরু হলো আমার ভালোবাসার গল্প। সেটা সময় হলে সব জানতে পারবে। এখন কথা হচ্ছে আমি তোমাকে এক্ষুনি এসব বলছি কেন? দেখো কৌশিক, আমি সব মানতে রাজি, কিন্তু তুমি অন্য কোনো মেয়ের সংস্পর্শে আসো সেটা কোনোভাবে আমি মানতে পারবো না। তা হোক বন্ধুত্ব আর দুষ্টুমি বা ভালোবাসা। তুমি শুধু আমার, শুধু আমার, আমার না হলে কারোই না। আজ তুমি ওই মেয়ের হাত ধরাতে আমার কত কষ্ট হচ্ছিল, আমি নিজেরা কন্ট্রোল করতে পারছিলাম না। ভুল হয়ে গেছে কৌশিক, মাফ করে দাও। শুধু তুমি কোনো মেয়ের সাথে মেলামেশা করো না, তাহলে কোনোদিন কষ্ট পাবে না আমার দ্বারা।
বলতে বলতে কেঁদে দিল। ওর কান্না দেখে আমার নিজেরও কান্না পাচ্ছে। পরক্ষণেই মনে হলো কার কাঁদার কথা, কে কাঁদে রে বাবা। মেয়ে জাতি বলতেই এমন, সে যে হোক, মানুষ কিংবা পরি, মেরেও জিতবে, কেঁদেও জিতবে। আর একটু ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসি হেসে ছেলেদের মন মোমের মতো গলিয়ে পানি বের করে দিবে। যাই হোক, সব ভুল ক্ষমা করে দিলাম। এভাবে খুনসুটি, দুষ্টুমি আর হাসি খেলায় 2 দিন পার হয়ে গেল। তৃতীয় দিন সন্ধ্যার পরে দুজনে বাইরে বের হলাম ঘোরাঘুরি করার জন্য। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আজ শুধু আমি একাই দেখছি স্নেহাকে, অন্য কেউ দেখতে পাচ্ছে না। কাহিনী পুরোটাই উল্টো হয়ে গেল। সেটা বুঝতে কিছুটা সময় লেগেছিল, আর তাতে সবাই পাগল মনে করছিল আমাকে, দ্বিতীয়বারের মতন। আমি ওর সাথে হেসে হেসে কথা বলি, আর তা আশেপাশের লোকজন দেখে ভাবছে আমি পাগল। একা একা কথা বলি, লোকজন কেমন যেন আর চোখে তাকাই আমার দেখে। প্রথমে তো বুঝতে পারিনি, যখন বুঝলাম তখন শিওর হতে জিজ্ঞেস করলাম স্নেহাকে, এটা কি হচ্ছে? লোকজন আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? পাগল দেখলে তো এভাবেই তাকাবে, তাই না? কি, আমি পাগল? তুমি এটা বলতে পারলে? আরে দূর, তা নয়, ওরা ভাবছে পাগল। কেন কেন কেন? আমি পাগলের কি করলাম? কিছু না, তবে সবটাই। কারণ আমাকে শুধুমাত্র তুমিই দেখতে পাচ্ছ, আর তুমি শুধু আমার কথা শুনতে পাচ্ছ। আর ওনারা ভাবছেন তুমি একা একা কথা বলছো, তাই পাগল ভাবছেন। ওরে পেতনি রাক্ষসী, আমাকে সবার সামনে বোকা বানানো হচ্ছে। এর আগেও একবার বানিয়েছো, এবারও। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম দুজন একত্রে। এখন আর সমস্যা নেই, কেউ তো দেখতে পাবে না। এসে আমি আমার রুমে চলে গেলাম, আর স্নেহা অন্য রুমে। রাতে শুয়ে শুয়ে ভাবছি স্নেহার কথা। ভাবতে ভাবতে এটা বুঝতে পারলাম, আমার স্নেহার প্রতি ভালো লাগাটা এখন ভালোবাসাতে পরিণত হয়ে গেছে। যদিও একটা পরীকে ভালোবাসাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু ওর মায়া ভরা মুখ আর দুষ্টুমি ভালোবাসাময় পরিবেশ সব আমাকে পাগল করে দিচ্ছে। ওর প্রতি আকৃষ্ট করছে, বারবার ভালোবাসতে বাধ্য করছে। তাছাড়া জীবনে কখনো কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলেও দেখিনি, অথচ এখন সারাক্ষণ একটা মেয়ের সাথে, তাও স্নেহার মতন সুন্দরী মেয়ে সান্নিধ্যে থাকলে কি করে মনকে আটকাবো। দেখি সময় করে স্নেহাকে নিজের ভালোবাসার কথা জানাবো। স্নেহা কতটা খুশি হবে জেনে তা ভেবেই আনন্দ লাগছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি কখন জানি না। মাঝরাতে ঘুম ভেঙে যায় নূপুরের ঝুনঝুন শব্দে। বুঝতে বাকি রইল না স্নেহা এসেছে, কিন্তু এত রাতে আমার রুমে। লাইট অন করতে যাব, ঠিক তখনই দেখি সময় করে স্নেহাকে নিজের ভালোবাসার কথা জানাবো। স্নেহা কতটা খুশি হবে জেনে তা ভেবেই আনন্দ লাগছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি কখন জানি না। মাঝরাতে ঘুম ভেঙে যায় নূপুরের ঝুনঝুন শব্দে। বুঝতে বাকি রইল না স্নেহা এসেছে, কিন্তু এত রাতে আমার রুমে। লাইট অন করতে যাব, ঠিক তখনই আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। আবার কে এটা তা বুঝতে পারছি না শিওর হয়ে, কিন্তু স্নেহা ছাড়া আর কেউ হওয়ার চান্সও নেই। লাইট অফ, তাই দেখতেও পাচ্ছি না। বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে বসলো, ঘাড়ের দিকে মুখ দিচ্ছে। যদিও দেখতে পাচ্ছি না, তবুও মুখের নিঃশ্বাস পড়ায় টের পাচ্ছি মুখ দিচ্ছে ঘাড়ে। ভয়ে সারা শরীর কেঁপে উঠছে, আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। মনে হচ্ছে হয়তো আজকেই আমার শেষ দিন। এতদিন স্নেহা আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে মেরে ফেলবে। ভয়টা হতো না যদি হরর মুভি না দেখতাম। সাধারণত পড়ায় সব হরর মুভির মধ্যে কমন দৃশ্য থাকে যে পেতনিরা বা ভূতেরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খায়। নিজেকে বাঁচাতে নিজের সবটা শক্তি প্রয়োগ করে স্নেহাকে নিজের থেকে আলাদা করে লাফ দিয়ে বিছানা ছেড়ে একদম ফ্লোরে এসে পড়লাম। পড়ে গিয়ে কেটে গেল পায়ে খানিকটা, তবুও দৌড়ে প্রথমে লাইট অন করলাম, শিওর হওয়ার জন্য যে এটা স্নেহা নাকি অন্য কেউ। কারণ স্নেহা তো এরকম করার কথা না। এমনিতেই পরীরা আমার খোঁজ পেয়ে গেছে, কি জানি কে বলবে অন্য পরীও আসতে পারে। লাইট অন করার সাথে সাথে চিৎকার করতে গিয়ে করতে পারিনি, কারণ আমার মুখ হাত দিয়ে চেপে ধরে রেখেছে স্নেহা। চিৎকার করতে চাওয়ার কারণ হচ্ছে স্নেহা ছিল তখন অর্ধনগ্ন, শরীরে শুধু একটা ব্লাউজ আর ছায়া পরা, শাড়ি খুলে বিছানার পাশে রেখে দিয়েছে, আর ওইটা অবস্থাতেই আমার উপর উঠেছিল। স্নেহার উদ্দেশ্যটা নিশ্চিত হয়ে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু মুখ চেপে ধরায় চিৎকার করতে পারলাম না। স্নেহা আস্তে আস্তে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে চুমু খেতে শুরু করলো। বুকে গালে কপালে পাগলের মতন হয়ে চুমু খাচ্ছে। লজ্জার ভয় দুইটাই আঁকড়ে ধরেছে আমাকে। এদিকে ওর এমন কামুক দৃষ্টি আর কার্যকলাপে নিজের মস্তিষ্ক বন্ধ হতে শুরু করে দিল। মাতুলের মতন মাথা ঝিমঝিম করছে, নিজের উপর নিজের কন্ট্রোল হারাতে শুরু হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে যে কোনো পুরুষের নিজের মস্তিষ্ক বন্ধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এরকম পাপ কাজে লিপ্ত হতে চাচ্ছি না। নিজেকে কন্ট্রোল করে দুই হাতে স্নেহার দুই হাত ধরে ফেললাম, কিছুটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কিন্তু স্নেহার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আবার জাপটে ধরল ক্ষুধার্তর বাঘিনীর মতন। ওর চোখ মুখ স্পষ্ট জানান দিচ্ছে ওর নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই। যেভাবে যে প্রকারই হোক ওর কামুক চাহিদা মেটাতেই হবে। আবার দৌড়ে এসে লিপ্টে ধরলো আমাকে, শক্ত করে চিপে ধরলো দেওয়ালের সাথে। দুই হাত দিয়ে আমার দুই হাত চিপে ধরলো দেওয়ালের সাথে। আমাকে বুকে কিস করতে শুরু করলো, আস্তে আস্তে গলা এক পর্যায়ে ঠোঁটে কিস করতে শুরু করলো। ওর পাগলামি বেড়েই চলেছে, আর এদিকে ক্ষণে ক্ষণে আমার কন্ট্রোল আমি হারিয়ে ফেলছি, আবার ফিরে পাচ্ছি। এমনভাবে চললো কিছু সময়। না, এভাবে চলতে দেওয়া যায় না। স্নেহা নিজের খেয়ালে নেই, হারিয়ে গেছে যৌবন মুক্ত নীলায়। যতদূর শক্তি ছিল সবটা খাটিয়ে স্নেহাকে সরিয়ে দিয়ে ঠাস করে দুই গেলে দুইটা থাপ্পড় বসিয়ে দিলাম। সুন্দর গালের সাথে সাথে তৎক্ষণাৎ লাল হয়ে গেল। আমার হাতের 5টা আঙ্গুল দুই গালে স্পষ্ট ছাপ পড়ে গেছে। স্নেহার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই। হয়তো ওর চোখের পানিও এখনও ওর কন্ট্রোলে নেই। আমার থেকে কিছুটা সরে আস্তে আস্তে পিছিয়ে বিছানায় বসে পড়লো পুতুলের মতন। না, নিজের কাছেই খারাপ লাগছে। এভাবে এত জোরে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। বুঝেও তো বলতে পারতাম, আবার ভয়ও পাচ্ছে। কি জানি, এ তো আর মানুষ নয়, যদি রেগে গিয়ে আমার কোনো ক্ষতি করে ফেলে। থুর, ভয় কষ্ট দুইটা মিলে মাথা ঘোরাচ্ছে। কি থেকে যে কি করব, বসতে যাব নাকি নীরবতা পালন করব। কিছুক্ষণ এভাবেই পার হয়ে গেল। স্নেহা নীরবের চোখের পানি বের করছে, আর মাঝে মধ্যে এক হাত দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে। তাছাড়া আর কোনো নড়াচড়া নেই। না, নিজেকে আর সামলাতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আস্তে আস্তে পা টিপে টিপে স্নেহার কাছে বিছানায় স্নেহার পাশে বসলাম। আমার বসা থেকে হালকা নড়ে চড়ে বসলো। আমি উকি দিয়ে স্নেহার মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু হালকা স্বরে মুখ লুকিয়ে নিল। বোঝা যাচ্ছে সবটাই অভিমানে। হাত দিয়ে মুখটা আমার দিকে ঘুরিয়ে আনার চেষ্টা করলাম, কিন্তু তাতেও ব্যর্থ। মেয়েটা ভালো অভিমান করেছে, যেভাবেই হোক ভাঙাতে হবে। জোর করে আমার দিকে ঘুরিয়ে এনে বলতে শুরু করলাম, স্নেহা দেখো, তুমি যেটা করতে চাচ্ছ বা চাচ্ছিলে সেটা সবটাই অন্যায়। এভাবে অনৈতিক সম্পর্কে জড়ানোর মতন ছেলে আমি নই, আর এটা পাপ। সামাজিকভাবে বলো আর ধর্মের দিক থেকেই বলো, কোনোভাবেই এমন সম্পর্ক কেউ মানবে না। কেউ তো দূরের কথা, আমি নিজেও মানব না। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সম্পর্কটাকে কলঙ্কিত করতে চাচ্ছি না, সম্পর্কে কোনো প্রকার কালো ছায়া ফেলতে চাচ্ছি না। আমি তোমাকে বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ, তাই শেষমেশ থাপ্পড় মারতে বাধ্য হয়েছিলাম। কারণ ওই সময় তোমার যে অবস্থা ছিল, তাতে হাজার বোঝালেও তুমি বুঝ মানতে না। প্লিজ, জানি ভুল করেছি থাপ্পড় মেরে, তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে মাফ করে দাও। স্নেহা কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করে কি যেন ভেবে আস্তে আস্তে বলতে শুরু করলো, তোমার সব কথা বুঝতে পারছি, শুধু এতটুকুই প্রশ্ন করব, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে চাও না? মানে হ্যাঁ, ভালোবাসি। সত্য বলতে এই কয়দিনে তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি তা নিজেও বুঝতে পারিনি। আর চাওয়া, যাকে ভালোবাসি তাকে চাইবো না, এটা কেমন প্রশ্ন? তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আর চাও, তাহলে তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি কি আমাকে আপন করে পেতে চাও না? আরে ধুর, কি বলো? চাই, তবে এই চাওয়া আর ওই চাওয়া এক নয়। আমি তোমাকে ভালোবেসে তোমাকে যথাযথ মর্যাদা দিয়ে তোমাকে বিয়ে করে সারা জীবন এই করতে থাকতে চাই। তাই বলে তুমি যে এভাবে চাচ্ছ সেভাবে নয়। আমি তোমার কথার আগামাদা কিছু বুঝতে পারছি না। যদি চাও তাহলে কেন আদর করবে না, বুকে জড়িয়ে নিবে না, দুজনে ভেসে কেন যাব না সুখের সাগরে? তুমি কি আমাকে নিজের একদম কাছে গভীর থেকে গভীরে নিতে চাও না? চাই, তবে সবটা বৈধভাবে, মানে বিয়ে করে। এই সহজ কথাটা কেন বোঝার চেষ্টা করছো না তুমি? শেষমেশ অনেক বুঝিয়ে শুনিয়ে স্নেহাকে ওর রুমে পাঠিয়ে দিলাম। সেদিন থেকে শুরু হলো নতুন জীবন, ভালোবাসার জীবন। হাসি খুশি আর হই হুল্লোড়ে কেটে গেল আরও 15 দিন। আর এই কয়দিনের মধ্যে স্নেহাকে কোনো রূপ খারাপ কিছু ভাবতে দেখিনি, বা কোনো রূপ খারাপ কিছু করার চেষ্টা করতেও দেখিনি। কলেজ, বাসা আর স্নেহাকে নিয়ে কেটে যাচ্ছে। বাড়িতে বা কাউকে বলিনি স্নেহার বিষয়ে, বলাটাও বোকামি হবে। কেউ সহজে বিশ্বাস করবে না, আর করলেও আলাদা করার জন্য উঠে পড়ে লেগে যাবে। আর আমি কোনোভাবেই স্নেহাকে নিজের থেকে আলাদা করতে চাই না। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে স্নেহা আমার জীবনে এসেছে। সব সময় আমার খেয়াল রাখে, কি খাবো কি পরবো।
আমার একটু কষ্ট যেন ওর জীবন চলে যায়, বিন্দুমাত্র কষ্ট পেতে দেয় না। তবে ওর একটাই দাবি, আর তা হচ্ছে আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না। রিলেশন তো দূরের কথা, আর আমিও তা অক্ষরে অক্ষরে পালন করি। কলেজে বা বাসায় কোথাও কোনো মেয়ের সাথে কথা বলি না। বাসায় তো এমনিতেই কথা বলার কেউ নেই, আর কলেজে গিয়েও সব মেয়ের থেকে নিজেকে আলাদা রাখি। ওর প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি যে ওরে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। এমনকি রাতেও যদি আলাদা রুমে থাকি, তবু স্নেহা যখন ফজরের আজানের আগে চলে যায়, তখন মনে হয় আমার বুকটা খালি হয়ে গেল। সব সময় চিন্তা হয় যদি আর ফিরে না আসে। আর বাকি সব মিলিয়ে বিন্দাস কাটছে। কিন্তু হঠাৎ করেই সুখের রাজ্যে কষ্টের কালো ছায়া নেমে এলো। একদিন কলেজ থেকে বাসায় ফিরবো, অটো দাঁড় করিয়েছে অনেক কষ্টে, কারণ সেদিন ঢাকায় হুট করেই হরতাল ডেকেছে। আর রাস্তায় বিভিন্ন নেতাকর্মীরা এসে ঝামেলা পাকাচ্ছে, ককটেল ফাটিয়ে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, যে যার যার মতো নিজের জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দৌড়ে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো রিক্সা পেয়েছি। উঠতে যাব ঠিক তখনই কোথা থেকে আমাদের কলেজের একটা মেয়ে এসে আমি না চাওয়া সত্ত্বেও জোরপূর্বক আমার রিক্সায় চেপে বসে। যদিও বুঝতেছি মেয়েটা ভয় আতঙ্কের মধ্যে থাকায় এমনটা করেছে, নিজের জীবন রক্ষা করতে। তাই বেশি কিছু বলতে পারলাম না। আর মেয়েটাও আমাদের একই ডিপার্টমেন্টের, তাই ওর অসুবিধা দেখাটা আমারও কর্তব্য। যদিও স্নেহার ভয় আমার মধ্যে তখনও ছিল। মেয়েটাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে কিছুটা অবাক হলাম, কারণ বাসায় স্নেহা ছিল না। দেখতে দেখতে বিকাল পার হয়ে রাত নেমে আসলো, কিন্তু স্নেহার কোনো খবর নেই। যত রাত বাড়ছে ততই ভয় বেড়ে যাচ্ছে। অজানা এক ভয় বারবার কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। স্নেহা কি আর আসবে না? আমি কি হারিয়ে ফেলবো স্নেহাকে, নাকি কোনো বিপদে পড়েছে স্নেহা? ওর সাথে কন্ট্যাক্ট করার তো কোনো উপায় নেই। ও তো আর মানুষ নয় যে ফোন করব কিংবা বাড়ি গিয়ে খোঁজ নিব। রাত তখন আনুমানিক 2:30 হবে। এমন সময় আমার ফোনে রিংটোন বেজে ওঠে। মাত্রই ঘুম ঘুম ভাব আসছিল। একে তো স্নেহার চিন্তায় মাথা ধরছিল, তার মধ্যে কাছে ঘুম ভেঙে যাওয়ার মাথাটাই হ্যাং হয়ে গেছে। বিরক্তিকর ভাব নিয়েই ফোনটা রিসিভ করলাম। নাম্বারটা কলেজের এক বন্ধুর, আর যা বললো তাতে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। কলেজ থেকে আসার সময় যে মেয়েটা আমার রিক্সা উঠে বাসা পর্যন্ত এসেছিল, সেই মেয়ে নাকি বাড়িতেই নিজের ঘরে অস্বাভাবিকভাবে মারা গেছে। আর সেই মেয়ের নাকি মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। ঘরের রুম বন্ধ ছিল, তাই কে বা কারা করেছে তা বোঝা যাচ্ছে না। আর মানুষের পক্ষে সম্ভাবনা তো রুমের দরজা খুলে না থাকলে ভিতরে থাকা মানুষকে হত্যা করা, আর কোনো মানুষের পক্ষে সম্ভব না ওইভাবে নৃশংসভাবে মারা। তাছাড়া কোনো শত্রুও নেই মেয়েটার বা তার পরিবারের। নিউজটা পাওয়া মাত্র মাথা ভন ভন করছে। হুট করে স্নেহার কথা মনে পড়ে গেল। স্নেহা তো বলেছিল আমার কাছে কোনো মেয়ে আসলে তাকে সে হত্যা করে ফেলবে। তাহলে কি এসবের পিছনে স্নেহা জড়িত আছে? না, আর ভাবতে পারছি না। চিৎকার করে স্নেহাকে ডাকতে শুরু করলাম, যদিও জানি না স্নেহা আছে নাকি নেই, বা এটাও জানি না এটা কি সত্যি স্নেহার কাজ। মাথা ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়, ছটফট করছি। পাশে থাকা পানির জগ ধরে পানি খেতে শুরু করলাম। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যদি স্নেহার কাজ হয়ে থাকে তাহলে পরের ধাপ আমি, কারণ স্নেহার এটাও বলেছিল যে আসবে তাকেও মারবে, আমাকেও ছাড়বে না। যদিও এখানে কোনো দোষ বা কোনো সমস্যা হওয়ার মতন কিছু ঘটেনি, জাস্ট উপকার করেছিলাম। লাইট জ্বালিয়ে বিছানায় উঠে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আর ফোনে শোনা নিউজটার কথা চিন্তা করছে। হুট করে লাইট অন থেকে অফ হয়ে গেল আপনা আপনি। ভয়ে জড়সড় হয়ে গেলাম। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আস্তে আস্তে সুইচের কাছে গিয়ে চেক করলাম। সুইচ উল্টো দিকে, মানে অফ করা। তার মানে কেউ সুইচ অফ করে দিয়েছে। কাঁপতে কাঁপতে আবার অন করলাম, কিন্তু অন করার সাথে সাথেই আবার অফ হয়ে গেল। আবার জ্বালানোর ট্রাই করলাম, কিন্তু এবার লাইট ফেটে গিয়ে কাঁচগুলো চির চির করে সারা রুমে পড়তে শুরু করলো। কয়েকটা কাঁচের টুকরো আমার শরীরে বিভিন্ন জায়গায় বেঁধে গেল। ভয়ে গা ছমছম করছে। আবার ফোনের ফ্ল্যাশ কোনো মতে জ্বালানোর ট্রাই করেও ব্যর্থ। ফোন কাজ করছে না, আপনা আপনি ফোন অফ হয়ে গেছে, অনও হচ্ছে না। ভয়ে গা শিউরে উঠল। কি হচ্ছে এসব আমার সাথে? ঢাকা শহরের বাসা, কাউকে ডেকেও পাবো না। তাছাড়া রাতও অনেক। কি করব মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার এখন কি করা উচিত? রুমেই থাকবো নাকি বাইরে চলে যাব? রুমে এক প্রকার ভয়ের কালো ছায়া নেমে এসেছে। রুমটাকে কোনোভাবেই সেফ মনে হচ্ছে না। থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে পুরো রুমে। না এভাবে রুমে আবদ্ধ থাকলে এমনিতেই ভয়ে মারা যাব। যেভাবে হোক আমাকে বাইরে যেতে হবে রুম থেকে।
আস্তে আস্তে মনের ইশারায় রুমের দরজার দিকে এগিয়ে যাচ্ছি। দরজার খুব কাছেই চলে এসেছি। হুট করে পিছন থেকে নাকি সুরে মিয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসলো, যা আমার ভয়কে কয়েক গুণ বৃদ্ধি করে দিচ্ছে। কলিজা ফেটে যাওয়ার উপক্রম। শব্দটা কাছে আসছে। আস্তে আস্তে ভয়ের চোখ বন্ধ করে ফেললাম, যদিও কোনো কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে, তবু অটোমেটিক চোখ বন্ধ হয়ে গেছে। একদম কাছে, অতি সন্নিকটে এসে শব্দটা আবার হারিয়ে গেল। এবার আবার অট্ট হাসির শব্দ শুনতে পাচ্ছি। কান্নার চেয়ে হাসির শব্দটা আরো বেশি তীব্র গতিতে তীরের মতন লাগছে আমার বুকে। আমি কে কে বলে চিৎকার করার চেষ্টা করেও ব্যর্থ। কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। ভয়ের শব্দ আটকে আছে। দোয়া কালাম পড়তে চেষ্টা করলাম, কিন্তু ভয়ে কোনো সোরা বা দোয়া মনে করতে পারছি না। আবার হাওয়ায় মিলিয়ে গেল হাসির শব্দটা। এবার নুপুরের শব্দ শুনতে পেলাম, যেই পরিচিত নুপুরের শব্দ, যা আমার অতি পরিচিত। স্নেহার পায়ে থাকা নুপুরের শব্দ এটা। কিছুক্ষণের মধ্যেই ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি স্নেহাকে। ভয় ক্রমশই বেড়ে চলেছে। এতক্ষণে বুদ্ধি আসলো, যদিও কাজে দিবে কিনা জানি না। দৌড়ে বাথরুমের দিকে গেলাম আর বাথরুমের লাইট অন করলাম। সুইচ দেওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই লাইট জ্বলে উঠল। বাথরুমের দরজা খুলে দেওয়ায় পুরো রুম আলোকিত হয়ে গেল। স্নেহার চেহারায় আগের চেয়ে অস্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না, যতটা আমি কল্পনা করেছিলাম। শুধু একটু ভিন্ন রকমের হাসি স্নেহার মুখে, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এটা ওর আজ রাতে আমার ক্লাসমেট মেয়েটার সাথে ঘটানো নরপিশাচের কাজের টিপটি। বিদঘুটে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে আমার কাছে, একদম সন্নিকটে এসে পৌঁছালো। স্নেহার আগানো দেখে আমি পিছিয়ে পিছিয়ে অলরেডি দেওয়ালে আটকে গেছি। স্নেহা কাছে এসে হাসতে হাসতে আমার ঠোঁটে কিস করতে শুরু করলো। আমি বাধা দেওয়ার মতন অবস্থাতে নেই। অনেকক্ষণ এভাবে ঠোঁট মুখে দিয়ে আটকে রাখলো। আমি শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছি স্নেহার দিকে। এদিকে এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল আর বলতে শুরু করলো, কৌশিক বাবু, তোমাকে আগেই মানা করেছিলাম। আহা, কি কষ্ট হচ্ছে তোমার জন্য। যাকে নিয়ে এক রিক্সায় করে ঘুরে বেড়াও শহরে, সে আজ মৃত। চুপ প্লিজ, চুপ বন্ধ করো তোমার হাসি। তুমি কি করে পারলে এটা করতে? তোমার মধ্যে কি একটু দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হোক তুমি পড়ি, কিন্তু তবুও তো একটা নারী। আর নারী হয়ে কিভাবে পারলে আরেকটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দিতে? তুমি তো আমার কাছে জিজ্ঞেস করতে পারতে নাকি আসল কাহিনীটা কি? আমার কোনো কাহিনী জানার দরকার নেই। তোমাকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে কথা না বলতে। আর তুমি এক রিক্সায় করে, ওফ, কি ল্যাপটা লিপটে করে হেলে দুলে আসছিলে। বাবা, ও কি সুন্দর দৃশ্য। এখন কেমন বুঝো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? আমারও হচ্ছিলে, তাই তো মাথাটা আলাদা করে দিয়েছি। সিনিয়া সি, নিজের ক্ষমতা আছে বলেই তার অপব্যবহার করবে? ক্ষমতা সারা জীবন থাকে না, মরতে হবে একদিন। মরতে তো হবেই। জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। কিন্তু এটা জেনে রেখো, আমি মরার আগে তোমাকেও ছেড়ে দিব না। এই জীবনে না পেলে ওই জীবনে যাতে পাই সে ব্যবস্থা করেই যাব। কে কাকে পাবে আর না পাবে তা স্বয়ং আল্লাহ পাক ভালো জানে না, আর তিনিই তার ব্যবস্থা করবেন। আমি তুমি নয়। আর ওই জীবন তো দূরের কথা, এই জীবনেও তুমি পাবে না আমাকে। আমি নিজেই চলে যাব তোমাকে ছেড়ে। আর যদি না যেতে দাও তাহলে নিজেকে শেষ করে ফেলবো। তুমি অসহায় একটা মেয়ে যে বিপদে পড়ে এসেছিল, তাকে মেরে ফেলছো। তারপর সব কাহিনী বললাম, আসলে কি ঘটেছিল। সব শুনে স্থির হয়ে বসে পড়লো স্নেহা। হয়তো নিজের ভুল বুঝতে পারছে। আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, কৌশিক, আমি আসলে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। নিজের বুদ্ধি শক্তি হারিয়ে ফেলেছি। ভালো মন্দের জ্ঞান লোপ পেয়েছে। ছি, না জেনে না বুঝতে পেরে কি অন্যায়টাই না করেছি। জানি এর কোনো ক্ষমা নেই। আমি বাঁচতে চাই না। এতটা অন্ধ ভালোবাসা ঠিক না, তা আমি হারে হারে টের পাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। অতিরিক্ত ভালোবাসা আসলেই ঠিক নয়, যেমনটা আমার সাথে হলো। স্নেহা ওই কথা বলেই ছুরি দিয়ে গলায় চাপ দিবে, এমন সময় আমি আটকিয়ে ফেললাম। সিনিয়র হাত থেকে ছুরি কেড়ে নিলাম। কোনোভাবেই ছাড়তে চাচ্ছিলাম না, তাই আরেকটা থাপ্পড় দিলাম। কি পাগলামি করছো? ভুল তো করে ফেলেছো, আরেকটা ভুল করবে নাকি? তুমি আমাকে বাধা দিও না। আমার বেঁচে থাকার অধিকার নাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, এসব পাগলামি একদম পছন্দ না আমার। আর আমি ক্ষমা করার কেউ নই। ক্ষমা চাইলে তার কাছে তো আর চাওয়া সম্ভব নয়, কিন্তু মেয়েটার বাবা মায়ের কাছে চাইবে। ওনারা ক্ষমা করলেই চলবে। তুমি ক্ষমা করছো তো? আমার এখানে ক্ষমা করার অধিকার নাই,
তাহলে আমাকে মরতে দাও, না হয় ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার দিক থেকে ক্ষমা করলাম, বাট যে মেয়েটাকে মেরে ফেলেছ তার বাবা মায়ের সঙ্গে কথা বলে ওনাদের কাছ থেকে ক্ষমা চাওয়া তোমার দায়িত্ব। তবে আমি শুধু সাহায্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে আমায় ক্ষমা করছো তার প্রমাণস্বরূপ আমার সাথে একত্রে খাবে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, সারাদিন আমি কিচ্ছু খাইনি। আমার অনিচ্ছা সত্ত্বেও খেতে হলো একত্রে। জানি না খাবারের সাথে কি মিশানো ছিল। আস্তে আস্তে খাওয়ার পর আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, নিজেকে মাতাল মাতাল লাগছে। পুরো পৃথিবী ঘুরছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। স্নেহা আমাকে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাইরে যখন আসলো তখন আমার অনিচ্ছা সত্ত্বেও খেতে হলো একত্রে। জানি না খাবারের সাথে কি মিশানো ছিল। আস্তে আস্তে খাওয়ার পর আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, নিজেকে মাতাল মাতাল লাগছে। পুরো পৃথিবী ঘুরছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। স্নেহা আমাকে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বাইরে যখন আসলো তখন স্নেহাকে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি, কিন্তু তাতে যা দেখলাম তাতে পুরো মাথায় হ্যাং, চক্কর দিয়ে উঠলো মাথা, নিজের বোধ শক্তি গায়েব হয়ে গেল। স্নেহা ওয়াশরুম থেকে বের হয়েছে পুরাই নগ্ন, শরীরে একটা সুতোও নেই। এমন অবস্থায় যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। আমিও তার ব্যতিক্রম নই। নিজের প্রতি তো আগেই কন্ট্রোল হারিয়েছি স্নেহার দেওয়া খাবার খেয়ে, আর এবার কন্ট্রোল হারালাম ওর নগ্ন নারীমূর্তি দেখে। মাতাল আমি আরো মাতাল হচ্ছি স্নেহার আবেদনময়ী চাহনি আর অঙ্গভঙ্গি দেখে। আস্তে আস্তে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কিস করতে শুরু করলো। আবল তাবল, কোথায় করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদিও কয়েকবার শেষ চেষ্টা বাধা প্রদান করতে গিয়েও ব্যর্থ হলাম। এমন অবস্থায় বেশিক্ষণ কন্ট্রোল করা কারোর পক্ষেই সম্ভব না। আমি হারালাম কন্ট্রোল। যখন হোশ ফিরে পেলাম তখন আজান হবে অবস্থা, আর আমি সিনিয়র নগ্ন শরীরের উপর মাথা নষ্ট হয়ে গেল। যখন দেখলাম আমিও নগ্ন, নিজের উপর নিজের ঘৃণা লাগতে শুরু করলো। সিসি, এটা আমি কি করলাম? ছি, কিভাবে এই জঘন্য কাজ করতে পারলাম? নিজেকে নিজেই ধিক্কার জানাচ্ছি। লাফ দিয়ে সরে গেলাম সিনিহার উপর থেকে, মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটে পড়লাম, নিজের পোশাক খুঁজছি। এই শোনা, তুমি এমন করছো কেন? পাগল হয়ে গেলে নাকি? আমি কিচ্ছু করিনি। না, আমি কিচ্ছু করিনি। আমি কিছু করি নাই, তাই তো সিনিয়া। করনি, কি করবে? যা করার তো করেই ফেলছো। দুষ্ট বরটা আমার, লজ্জা পাচ্ছ নাকি? না, তুমি ভুল বুঝছো আমাকে। আমি ঘুমেছিলাম আর তুমি ঘুমের মধ্যে আমাকে এভাবে নগ্ন করে তোমার উপরে রেখে দিচ্ছ। আমি কিচ্ছু করিনি। বাবা, সারা রাত আদর করে এখনই বলে গেছো? উফ, কি কিস, কি আদর! তো একবার দুইবার না, 4-4 বার। আর হ্যাঁ, এত লজ্জা পাওয়ার কি হলো তোমার? আমরাই তো নাকি? যেটা বিয়ের পর কথা সেটা না হয় আগে করছো, এতে সমস্যার কি হলো? আমি মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি না, আর তুমি ছেলে হয়ে? বলতে বলতেই আজান ভেসে আসলো দূর থেকে, আর সিনেহা নিজেকে তড়িঘড়ি করে রেডি করে চলে গেল, কারণ আজানের পর ওর থাকা সম্ভব না। আর আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বসে চোখের পানি ফেলছি। রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করছি। আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে, কি থেকে কি হয়েছিল রাতে। সব ঘটনা মনে হওয়ায় নিজের প্রতি রাগ ঘৃণা বেড়ে যাচ্ছে। নিজেকে নিজে শেষ করে দিতে মন চাচ্ছে। একবার আত্মহত্যা করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আত্মহত্যা মহাপাপ। এক পাপ ডাকতে আরেক পাপ করাটা হবে সবচেয়ে বড় ভুল। সারাদিন কেঁদেই কাটিয়ে দিলাম না খেয়ে। কারো ফোন রিসিভ করিনি, কারোর সাথে কথা বলিনি, কলেজেও যাইনি। এদিকে ক্লাসমেটের কথা মনে পড়ে গেল। আমার জন্য বেচারের জীবন দিতে হয়েছে, এটা ভাবতেই গা শিউরে ওঠে। নিজের চোখ কোনোভাবেই আটকাতে পারছি না। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। স্নেহাও আসেনি সারাদিন। রাত যখন পড়ায় 9টা বা তার বেশি হবে, জানি না কত বাজে। ফোন বা ঘড়িতে সময় দেখার মুড নেই। হুট করেই নুপুরের শব্দ শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না, ডাইনিটা আবার এসেছে। কি করবো তা ভেবেই পাচ্ছি না। কি করা উচিত এই সময়ে? কাছে এসে আমাকে বিছানায় বসতে থাকতে দেখে তখনও চোখের পানি অনবরত পড়ে যাচ্ছে। আর তা দেখে হয়তো ডাইনিটা তৃপ্তি পাচ্ছে। মুখে বিশ্বজয়ের হাসির রেখা, যা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একবার ভাবলাম স্নেহাকে এখানে শেষ করে দিব, যা আছে কপালে। আবার ভাবছি ও তো মানুষ নয়, ওর আছে অশরীরী শক্তি, ওর সাথে পেরে ওঠা সম্ভব না। তাহলে বুঝে কিছু করার চেষ্টা করব। দেখে বুঝে কিছু করা যায় নাকি। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। স্নেহা আজকেও খাবার নিয়ে এসেছে। কাছে এসে কপালে চুমু দিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বাধা দিলাম, কিন্তু তাতে উল্টো ফল পেলাম। রাগে ওর চোখ লাল হয়ে গেল।
চোখ দিয়ে এখনই আগুন বের হবে হবে অবস্থা, যা দেখে ভয় আটকে উঠি। স্নেহাও কোনো কথা বলল না, শুধু চোখ গরম করা ছাড়া। আমিও ভয়ে কিছু বলতে পারলাম না, নীরবে ওর কথা মেনে নিলাম। খাইয়ে দিল না চাওয়া সত্ত্বেও খেতে বাধ্য হলাম। আর এমনিতেই 7 দিন না খেয়ে থাকায় খিদা লেগেছিল, না খেয়ে উপায়ও ছিল না। নিজেও খেলো, আমাকেও খাইয়ে দিল। এবার সেই তরল খাবার, জানি না মদ নাকি, তবে যেইটা খাওয়ার পর মাতালের মতো হয়েছিলাম। সেক্স কন্ট্রোল ছিল না। সেই তরল পানি জাতীয় খাবারটা খাওয়ার জন্য জোর করছে, বাধা দিলাম। কৌশিক, আমি যতদূর তোমাকে চিনি তুমি খুবই বুদ্ধিমান একটা ছেলে। আমি শুধু এইটুকুই বলবো, আমার কথার অবাধ্য হয়ে নিজে বা নিজের পরিবারের কোনো ক্ষতি ডেকে এনো না। তোমার সেই বান্ধবী নাকি তোমার গার্লফ্রেন্ড, তার সাথে কি করেছি তা তো মনে আছে নাকি? এমন ঘটনা পুনরাবৃত্তি আবার না ঘটে সেদিকে নজর দাও। স্নেহ দেখো, তুমি ওরে মেরে কিন্তু ভুল করেছো, আর সেই ভুলের কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছো। তোমাকে সব বলার পরেও তুমি এমনটা কেন করছো? কি ক্ষতি করেছি তোমার? তুমি চাইলে তো বিয়ে করেই এসব করতে পারতে, আমি নিজ থেকেই করতাম, কিন্তু এভাবে অবৈধ। কথাটা শেষ হওয়ার আগেই আমার মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ। তোদের মতো মানুষ জাতির কাছে বৈধ অবৈধর কথা শোভা পায় না। তোরা শুধু মেয়েদের শরীরটাই চিনিস, তার মন আবেগ কেনা, ভালোবাসা কেনা। আমিও তোদের শিক্ষা দেওয়ার জন্য এসেছি, তাতে আমার যত অভিনয় করার দরকার আমি করব। আমার অন্তরে কোনো ভালোবাসা নেই, বিশেষ করে মানব জাতির জন্য। আর তোর প্রতি তো নেই। অভিনয় মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো, ভালোবাসার নাটক করেছো, কিন্তু কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ইনফ্যাক্ট কোনো মেয়ের বা কোনো মানুষ কিংবা অশরীরের না। তাহলে আমার উপর আবার মুখ চেপে ধরে কথা বন্ধ করে দিল। ক্ষতি হয়েছে না হয়েছে সেটা আমি ভালো করেই জানি, তোর থেকে শিক্ষা নিতে হবে না। আমার দরকার তোকে, সরি তোকে না, তোর শরীরটাকে। তুই নিজে থেকে আসলে তুই নিজেও মজা পাবি আর আমিও পাবো। আর তা যদি না করিস, আমাকে যদি জোর করে করতে হয় তাহলে শুধু কষ্টই পাবি। আর হ্যাঁ, আমি তো দেখতে খারাপ না, এনজয় হিসাবে নে। বলে ক্ষুধার্ত বাঘিনীর মতন ঝাঁপিয়ে পড়লো। জানি না আজকে আমার কি হলো, অল্পতেই নিজেকে হারিয়ে ফেললাম। আজকেও 4-5 বার হয়ে গেল। এভাবেই চলছে, জানি না কোন ঘোরের মধ্যে কাটাচ্ছি। কি জাদু করেছে, এখন আমিও শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারি না। পড়াশোনা, খাওয়া দাওয়া বাদে সব সময় শারীরিক সম্পর্কের মধ্যেই কেটে যাচ্ছে। কোনো হুঁশ নেই বাহিরের কোনো দিকে। মোটামুটি পড়ায় এভাবেই চলে গেছে 1 মাস। 1 মাসের মধ্যে কি হয়েছে, কি করেছে নিজেও জানি না। আমি যে আমার মধ্যে ছিলাম না তা 1 মাস পরে মনে হলো। যেদিন 1 মাস পরে হুঁশ ফিরে পেলাম, সেদিন বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে। বাইরে অনেক কোলাহল, রং নিয়ে খেলা করছে লোকজন, যাকে পাশে তাকে রং ছিটিয়ে দিচ্ছে, ফটকা আতশবাজি ফুটানো হচ্ছে, সে হুলস্থুল কাণ্ড। আমি তো অবাক, কি ব্যাপার, এরকম হইহুল্লোড় করার কারণটা কি? এগিয়ে গেলাম, একজনকে জিজ্ঞেস করব কিসের জন্য এত আয়োজন। ঠিক তখনই একটা ফটকা আমার একদম কাছে ফোটানো হয়। বিকট শব্দে সারা শরীর কেঁপে ওঠে, আর ভয়ে ছিটকে পড়ি অনেক দূরে। মাথায় আঘাত পাই, কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। যখন হুঁশ ফিরে তখন আমি বাসার নিচেই একটা ফার্মেসির বেডে শুয়ে আছি, আর অনেকেই চেনা অচেনা মানুষজন ঘিরে দাঁড়িয়ে আছে। আমার হুঁশ ফেরা দেখে খুশিতে আত্মহারা সবাই, এক একজনের মুখে এক এক কথা। দেশ জিতেছে বলে এরকম আনন্দের নামে সাধারণ মানুষের ক্ষতি করতে হবে? পোলাপানগুলো বেশি ফাজিল হয়ে গেছে, এদেরকে আটকানো দরকার। মজা করার জন্য তো ফাঁকা মাঠেও যাওয়া যেত, যদি আজ ছেলেটার বড় কোনো ক্ষতি হয়ে যেত। ধরো মিয়া, কেউ কি ইচ্ছা করে এমনটা করছে নাকি? আর মাঠে গিয়ে কি মজা করার মধ্যে আনন্দ আছে নাকি? আজব। সবাই মিলে আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসেন। কারোর কথার আগা মাথা কিচ্ছু ঢুকছে না, কি বলে এসব? আর আমার মাথায় যে আঘাত পেয়েছি বা আমি ফার্মেতে যে এসেছি সেটাই কিভাবে আসলাম তা মনে নেই। শুধু মনে ছিল স্নেহা আমাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু আমি এখানে কিভাবে? একজনের কাঁধে ভর করে বাসার রুম পর্যন্ত আসলাম, আর তার মুখে শুনলাম আজ নাকি বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল উঠছে, আর তার জন্য নাকি সবাই আনন্দ করতে রাস্তায় নেমে আসছে। আর সেই সময় আমি আঘাত পাই, বাসায় রুমে রেখে উনি চলে যায়, আর আমি ডুবে পড়ি ভাবনার রাজ্যে। আমার যত দূর হুঁশ ছিল বা আছে, তখনও তো চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে মোটামুটি বেশ কয়েকদিন বাকি ছিল, কিন্তু কালকেও শুনলাম কয়েকদিন পর শুরু হবে, আর আজকের মধ্যেই বাংলাদেশ সেমিফাইনাল উঠে গেছে। আমি ক্রিকেট খেলার চরম ভক্ত, আমি কোনো খেলা মিস করি না, বিশেষ করে বাংলাদেশে খেলা হলে। আর আমি
না, মাথা ফেটে যাচ্ছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি সময় আর ডেট আজ যতদিন কাল স্মৃতি মনে আছে তার চেয়ে 1 মাস 2 দিনের পরের তারিখ। মাথা ঘুরাচ্ছে। আমি কি ভুল দেখতেছি নাকি মোবাইলে ভুল সময় তারিখ শো করছে? কনফার্ম হওয়ার জন্য পত্রিকায় নজর দিলাম। না, তারিখ তো আগেরটাই সাথে মিলে না। তার মানে আমার জীবন থেকে 1 মাস 2 দিন গায়েব। চিন্তার উপর আরেক চিন্তা। তাহলে আমি এই কয়েকদিন কই ছিলাম, কি করছি? বাড়িতে কি কোনো যোগাযোগ ছিল? যদি না থাকে তাহলে তো না, আর ভাবতে পারছি না। বাড়িতে সাথে সাথে ফোন দিলাম। আম্মু রিসিভ করলো। বেশ অবাক হলাম এটা ভেবে যে আমি 1 মাস 2 দিন পরে ফোন করছি, অথচ ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাভাবিকের মতন কথা বললাম। না, ফোনটা রেখে দিয়ে কলেজের এক বন্ধুকে ফোন দিলাম। ওরে ফোন দিয়ে আরো বেশি অবাক হলাম। কি রে মামা, তুই না একটু আগেই ফোন করে বললি আমার এদিকে আসবি, এখনো তোর আসা হলো না? কতক্ষণ লাগে শুনি? আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি, আর তুই? কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিলাম। ভয়ে পা কাঁপছে। তার মানে এই কয়দিন আমি স্বাভাবিক ছিলাম আর সবার সাথে স্বাভাবিক আচরণ করেছি, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। ওয়াশরুমে গলায় চোখে মুখে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে নিজে চিনতে পারছি না। আগের আমি আর এখনকার আমির মধ্যে রাত দিন তফাৎ। শুকনো আর রোগপাতলা হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। ফিট শরীর এখন আনফিট। শরীরে মাংস নেই বললেই চলে, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। নিজেকে নিজের দেখে চিৎকার করে উঠলাম, এ কি হাল হয়েছে আমার? এই অবস্থায় বাড়ি যাব কি করে? বাবা মাকে কি উত্তর দিব এমন চেহারা হওয়ার কারণের কথা? গাঁজাখোর বা হিরোইন খোরদের যেমন দেখা যায় আমাকেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। মাথা গরম হয়ে যাচ্ছে। চিন্তা করেও কোনো উত্তর বা সমাধান পাচ্ছি না। কি হয়েছিল আমার সাথে? না, আর ভাল লাগছে না। লম্বা সময় নিয়ে শাওয়ার নিলাম। কিছুটা হালকা লাগছে নিজেকে। আস্তে আস্তে সব মনে পড়তে শুরু করলো। সব মনে পড়ে গেল এই 1 মাস কি করেছি। স্নেহার সাথে অনিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শরীরে এই অবস্থা তৈরি হয়েছে। না, এখানে থাকা যাবে না। এখানে থাকলে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ভেবেই তখনই ব্যাগ গুছিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে স্নেহা আসেনি একবারও। হয়তোবা আসলে বাড়ি আসা হতো না। তবুও ভয়ে ভয়ে বাড়ি এসে পৌঁছালাম। যখন বাড়ি পৌঁছালাম তখন রাত 12টা পার হয়ে গেছে। বাড়ির কলিং বেল বাজানোর পরায় 4-5 মিনিট পরে দরজা খুলল আম্মু। আর এতটুকু সময় দরজার সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকে মনে হয় হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। কোথা থেকে আবার স্নেহা নামক রাক্ষসী ডাইনিটা এসে আমার জীবন তেজপাতা করে দেয়। আম্মু আমাকে দেখেই কেঁদে ওঠে। একে তো হুট করে কোনো কিছু না জানিয়ে এতদিন পরে বাড়ি এসেছি, তাও এত রাতে একা একা তা ভেবে। আর আমার এই চেহারার আমূল পরিবর্তন দেখে জোরে ধরে কেঁদে ফেলল। আম্মুর কাঁদা দেখে আব্বু ছুটে আসে, আর আব্বু আমাকে দেখে অবাক আর কেঁদে ফেললেন। সবার প্রশ্নের উত্তর দিতে দিতে জীবন তেজপাতা। এমনিতেই আছে টেনশনে আর বিপদে, তার মধ্যে এসব শুনতে ভালো লাগছে না। কথা না বাড়িয়ে ফিরে সে হালকা পাতলা খেয়ে রুমে চলে গেলাম। রুমে বসে ভাবছি, এখন তো কোনো মতে বিদায় নিয়েছি আব্বু আম্মুর কাছ থেকে, কিন্তু কি উত্তর দিব তাদের? কি করে বলবো আমি প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছি পরীর কাছে? ভাবতে ভাবতেই রুমে কারোর আসার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি আম্মু আসেন। যাক, ভয়টা কেটে গেল। আম্মু এসে আমার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর কান্না করছেন নীরবে। ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি। নীরবে চোখের পানি ফেলেই যাচ্ছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি জানি ওনার কান্না করার কারণ কি। ছেলের এই কয়দিনের ব্যবধানে চেহারার এমন পরিবর্তন যে কোনো বাবা মাকেই ভাবিয়ে তুলবে। ভয় হচ্ছে না জানি কি ভাববে। হয়তো ভাববে যে আমি মারাত্মক রকমের নেশার মধ্যে জড়িত, না হয় রিলেশন করে সেকা খেয়ে এমন হাল করেছি চেহারার। কিন্তু সত্যিটা বলার মতন সাহস বা শক্তি কোনোটাই নেই আমার মধ্যে। তাছাড়া লজ্জার বিষয় তো আছেই, কেমন করে বলবো? আর ভয়, যা সবচেয়ে মারাত্মক ক্ষতিকর। বাড়িতে জানালে না জানি কি ক্ষতি করে বসবে ডাইনিটা। আমিও চুপে চুপে নীরবে নির্ভীত চোখের পানি ফেলছি। অনেকক্ষণ পর আম্মু চলে গেলেন। আমিও চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না। ভয় আতঙ্ক গ্রাস করেছে আমার অন্তরে। বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। উঠে আম্মু রুমে চলে গেলাম। যদিও লজ্জা পাচ্ছি বলতে যে আমি তোমাদের সাথে ঘুমাবো, কারণ আমি যথেষ্ট বড় হয়েছি আর এত বড় হয়েও একা রুমে থাকতে পারি না। ভয় পাচ্ছি, বিষয়টা লজ্জাজনক, তবুও কিছু করার ছিল না। আমাকে দেখে ওনারা খুশি মনেই কোনো প্রশ্ন ছাড়া দুজনের মাঝখানে ঘুমোতে দিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ শান্তি আর নিরাপদ জায়গা বাবা মার কোল, আর সেখানে থেকেও আমি শান্তি পাচ্ছি না।
সাহস পাচ্ছি না। না জানি কখন এসে ডাইনিটা আক্রমণ করবে। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। উঠেই অবাক হয়ে গেলাম সুমিত সাগরকে দেখে। ওরা কিভাবে জানলো আমি এসেছি? উফ, আপনাদের বলাই হয়নি। সুমিত আমার খালাতো ভাই আর সাগর মামাতো ভাই। যদিও ওরা বয়সে কিছুটা ছোট, তবু বন্ধুর মতন চলি। সরি, চলতাম, কারণ বন্ধুই মনে করলে এত সব ঘটনা নিশ্চয়ই বলতাম। যাই হোক, পরে জানতে পারলাম আব্বু আম্মু ফোন করে ওদের আসতে বলেছে। কুশল বিনিময় শেষে 3 জন একত্রে খাইতে বসলাম। এতদিন পর বাড়ি ফিরেছি, তাই আম্মু আমার সকল প্রিয় খাবারগুলো রান্না করে রেখেছে। যদিও ভয় আর আতঙ্কে গলা দিয়ে কোনো খাবার নামতে চাচ্ছে না, কিন্তু এখন যদি না খাই তাহলে আরো বেশি সমস্যা হবে। আম্মু কষ্ট পাবেন, তাই বাধ্য হয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে 3 ভাই ঘুরতে বের হলাম। অনেকদিন পর আজ নিজ জ্ঞানে ঘুরতে বের হচ্ছি। নিজ জ্ঞানে বললাম এর জন্য যে গত 1 মাসের মধ্যে তো নিজের কোনো হুঁশ ছিল না। কোথায় কি করছি বা ঘুরছি সবটা আমাকে চালানো হয়েছে, আমি নিজে থেকে চলিনি। সিনে আমাকে বয়স করে রেখেছিল নিজের। যাই হোক, ঘুরতে ঘুরতে একটা পার্কে এসে বসলাম। ভাইয়া, তুমি অনেক বদলে গেছো। তোমাকে দিয়ে এটা আশা করিনি। কখনো ভাবিনি এই অল্প কয়েকদিনের ব্যবধানে তুমি এতটা পাল্টে যাবে। খোঁজ খবর নাও না, একটা ফোন পর্যন্ত করো না। আমি করলেও তার রিসিভ করো না, যদিও বা করো হাবুল তাবুল বাহানা দেখে রেখে দাও। সেটাও মেনে নিলাম, হয়তো বিজি ছিল, কিন্তু রাতে বাড়ি আসলে সে কথাটা তো অন্তত জানাতে পারতে। স্টেশনে তো রিসিভ করতে যেতে পারতাম। ভাইয়া, জানি না তোমার মধ্যে কি চলছে বা কী জন্য এমনটা করছো, কিন্তু ঢাকায় গিয়ে তোমার মতো মানুষ চেঞ্জ হয়ে যাবে এটা কল্পনার বাহিরে ছিল। মানুষ বড়লোক হলে যা হয় আর কি। এখন ঢাকার কত বন্ধু বান্ধবী পাইছে, ধনী বড়লোকদের সাথে মেলামেশা। আমরা তো গ্রামের গাইয়াভূত, আমাদের দিকে কি নজর দেওয়ার কি ওনার সময় আছে? কিন্তু আফসোস হচ্ছে, সুমিত তুই নিজেও তো চলে যাবি, জানি তুইও এমনটা করবি। আমি শুধু পরিবর্তন হতে পারবো না রে। কখনো না, আমি কখনোই পরিবর্তন হব না। দেখো তুমি, আমি সবার মতো বেইমান না। কথাটা একদম তীরের মতো অন্তরে লেগে গেল আমার। যদিও ওদের কথাটা যুক্তি আছে, কিন্তু আমি যে কোনো অবস্থাতে আছি সেটা একমাত্র আমিই ভালো জানি। তাই শুধু চোখের পানি ফেলা ছাড়া কোনো কিছু করার ছিল না। আর যা করার, চোখের পানি ফেলা, সেটাই করতেছি। আমার এমন ছেলে মানুষ দেখে দুজনেই চুপছে গেল। এতদিন একত্রে মিশে বড় হয়েছি, কিছুটা হলেও বুঝতে পারে। ভাইয়া, কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, নিশ্চয়ই তোমার কোনো বড় সমস্যা হয়েছে। ভাইয়া প্লিজ বলো। ভাইয়া দেখো, তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। আসলে ফুফু আমাদের ফোন করে নিয়ে এসেছে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করতে। তোমার যে চেহারার হাল বানিয়েছো তাতে তোমাকে ভয়ঙ্কর লাগছে, চিনাই যাচ্ছে না। প্লিজ ভাইয়া, মন খারাপ করো না। আমরা নিজে থেকে কথাগুলো বলতে চাইনি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। প্লিজ ভাইয়া বলো, তোমার কি হয়েছে? তুমি কি কোনো রিলেশনশিপ করছো আর তাতে ব্রেকআপ হয়েছে, কিংবা কোনো নেশা? ধুর ভাইয়া, কি জিজ্ঞেস করো? কৌশিক ভাইয়া আর নেশা? অসম্ভব। অন্য কোনো সমস্যা হয়েছে? ভাইয়া প্লিজ বলো কি হয়েছে। আমরা নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। অনেক ভেবেচিন্তে দেখলাম এখন যদি সমস্যার কথা না বলি আর কখনোই বলা হবে না, আর কোনো সমাধানের পথও পাবো না। ওরা যদি কোনো সাহায্য করতে পারে। আসলে যখন আমি ঢাকায় যাই তার 3 দিন পর ভাইয়া বাদাম নেবেন কথায় বেঘাত ঘটলো এক 10-12 বছরের পিচ্ছি মেয়ে। নোংরা উস্কো খুস্কো চুল, দেখেই বোঝা যাচ্ছে বস্তির মেয়ে হবে। আর বাদাম বিক্রি করাই তার পেশা। যদিও কষ্ট লাগলো, এই বয়সে যার স্কুলে থাকার কথা সে আজ মেয়ে হয়ে বাদাম বিক্রি করছে। সুমিত নিজে কিনলো 10 টাকার বাদাম, আমাকে টাকা দিতে দিল না। বাদাম নিয়ে টাকা নিয়ে মেয়েটা চলে যাচ্ছে, আর আমিও কথা শুরু করব। তখনই মেয়েটা পিছনে ফিরে তাকে মুচকি হাসি হেসে বলল। কথাটা বলেই একটা হাসি দিল, আর হাসিটা একদম বুক চিরে যাচ্ছে আমার। এই হাসি আমার অনেক দিনের পরিচিত হাসি। এটা সেই ডাইনি স্নেহার হাসি। হাসিটা কান পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে কান 2 হাতে চেপে ধরলাম, চোখ বন্ধ করে ফেললাম কয়েক সেকেন্ডের জন্য। বেশি না, মাত্র 3-4 সেকেন্ড হবে। চোখ খুলে পার্কের খোলা ময়দানের সবটুকুতে তাকিয়েও সেই মেয়ের কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। তাহলে এই মেয়ে কে ছিল? মনের ভিতর হাজারো জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে। মেয়েটা কি সত্যি মানুষ ছিল নাকি অন্য কিছু? মেয়েটা কি কোনো আভাস দিয়ে গেল নাকি শাসন? না, যাই হোক, এদের আমার কাহিনীর কিচ্ছু বলা যাবে না। না জানি নিজের জন্য এদের প্রাণ বিপদের মধ্যে পড়ে। কোনো মতে অসুস্থতা ভান করে কোনো কিছু না বলে ওদের নিয়ে বের হয়ে আসলাম বাড়ির দিকে। মাথায় কিছু ঢুকছে না। তাহলে কি স্নেহা এখানেও চলে এসেছে? না,
আরও ভাবতে পারছি না। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম। তিনজনে একত্রেই ঘুমাইলাম। বিকেলে উঠে ফ্রেশ হয়ে আবার বাইরে গেলাম। যদিও ইচ্ছা ছিল না, কিন্তু ওদের জড়াজড়িতে যেতে বাধ্য। সন্ধ্যার পরে আরও বেশ কিছু বন্ধুর, যদিও তেমন ঘনিষ্ঠ না তবুও ঢাকা থেকে এসেছি, তাই সবাই একত্রিত হয়েছে। সাথে আড্ডা দিলাম। সবার একটাই প্রশ্ন, আমার শরীরের এতটা অবনতি কিভাবে হলো, আর যার উত্তর থাকলেও দিতে পারছি না। এই এক প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, তাই আর বেশিক্ষণ থাকা হলো না। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের খাবার খেয়ে তিনজন একত্রে ঘুমিয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রচণ্ড ঠান্ডায়। মনে হচ্ছে আমি বরফের উপর শুয়ে আছি। চোখ মেলে দেখি আমি আমার বাসার ছাদে। মাথায় বাস পড়ে গেল। আমি তো আমার বিছানায় থাকার কথা, কিন্তু আমি এখানে আসলাম কি করে? শরীর অবশ হয়ে যাচ্ছে ভয়ে। তাহলে কি স্নেহা আমাকে নিয়ে এসেছে? ভাবা শেষ হওয়ার আগেই সেই পিশাচিনীর হাসি। পিছনে তাকালাম অনেক ভয়ে ভয়ে। তাকে দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আর ওই দুই চোখ দিয়ে আগুন বের হবে হবে ভাব। রাগে গজ গজ করছে। এখন আমাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেলবে। তুমি তুমি এখানে? কি ভেবেছিলি পালিয়ে আসবি বলি তোকে ছেড়ে দিব? কখনো না, তোকে তো জীবন থাকতে আমি ছাড়বো না। তোর এত বড় সাহস হলো কি করে পালিয়ে চলে আসার? আজ তোকে শাস্তি পেতেই হবে। সরি স্নেহা, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। তোর মধ্যে তো এই ভয়টাই তো দেখতে চাই রে, কিন্তু তুই তো ভয় পাস না। আজ তোর শাস্তি না দিলে সারা জীবনও ভয় পাবি না। সরি স্নেহা, দয়া করে কোনো ক্ষতি করো না আমার। আমি আর কখনো তোমার কথার বিরুদ্ধে যাব না। মজা পাচ্ছি রে, মজা পাচ্ছি। আর হ্যাঁ, তোর ক্ষতি করবো না তো। তোর রুমে কে যেন শুয়ে আছে দেখলাম, ওই দুজনের ঘাড় মটকাবো। তাতেই তোর শিক্ষা হবে। না স্নেহা, তুমি এটা কোনোভাবেই করতে পারো না। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। ভুল যা আমি করেছি। যাও, তোমার যদি ক্ষতি করার ইচ্ছেই থাকে তাহলে আমাকেই মেরে ফেলো, তবু ওদের কোনো ক্ষতি করো না প্লিজ। আচ্ছা ওলে বাবু ডালে, এই ভয়টা আগে কেন ছিল না? যা, এবার মতো ক্ষমা করে দিলাম। তবে কামলাতে যেন তোর সাথে কেউ থাকে না, তোর সাথে শুধু আমি থাকবো। কেউ যদি থাকে তাহলে কিন্তু। আচ্ছা, আমি সকালে ওদের বাসায় পাঠিয়ে দিব, তবুও তুমি কিচ্ছু করো না। আচ্ছা, আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি এখন যাই প্লিজ। কি, তোকে কি আমি যেতে বলছি? ঠান্ডা তো আমারও লাগছে, হাই আমাকে গরম করে দে বলেই ওর কামলীলা শুরু করে দিল। আমিও সব বুঝে শুনেও মানতে বাধ্য। এভাবেই সাদে 3 বার হওয়ার পর ছাড়লো। শরীরের শক্তি হারিয়ে ফেলেছি, ক্লান্ত হয়ে গেছি। কোনো মতে কষ্টে হাঁটতে হাঁটতে নিচে আসলাম। বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না, আর আসবেও না। এত কিছুর পরেও ওর হাত থেকে রক্ষা পাচ্ছি না। ঢাকা ছেড়ে এসেও ওর ছায়া থেকে বের হতে পারছি না। আবারও একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম। রাত 11টার দিকে উঠে ফিরে খেয়ে সুমিত সাগরকে নিয়ে বের হলাম। দুপুরের পরে বাসায় এসে খেয়ে দিয়ে ওদের হাবি জাবি বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিলাম। আমি চাই না ওরা কোনোভাবে আমার জন্য সমস্যার মধ্যে পড়ুক। রাতে আবার স্নেহা আসলো। জোরপূর্বক অনিচ্ছা সত্ত্বেও 4-5 বার করে কোনো দিন 7-8 বার পর্যন্ত শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হয়। এভাবে চলছে গত 15 দিন যাবৎ। জানি না যখন ওই 1 মাস হুঁশের মধ্যে ছিলাম না তখন কেমন লেগেছিল, বাট এখন একবারে ক্লান্ত হয়ে গেছি। কোনোভাবেই সম্ভব হচ্ছে না ওর কথা মেনে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে। বাধা দিতে গেলে বিভিন্নভাবে ভয় দেখায়। এখন আর নিজের ভয় করি না। নিজের যা হবার তা তো এমনিতেই হচ্ছে, কিন্তু ভয় দেখাই পরিবার নিয়ে, ভয় দেখাই আত্মীয় স্বজন, কাছের মানুষদের নিয়ে। বাধা দিলেই বলে, ওলে বাবু তা পাচ্ছ না, করবে না। কিচেনে বটি দেখে এসেছি। সেই দার বটিতে 1 কোপে যে কারোর গলা নামিয়ে ফেলা যাবে। পাশের রুমে তোমার আব্বু আম্মু ঘুমাচ্ছে। ছি, কি বলি, আমার হবু শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে। জানো কৌশিক, আমার অনেক বেশি কষ্ট হবে তাদের মাথাটা কেটে ফেলতে, কিন্তু কি করবো বলো, তুমি তো আমাকে বাধ্য করছো। কখনো আবার সুমিত সাগর কিংবা আরো অনেক আত্মীয় স্বজনের নাম বলে, যা শুনে নিজের জীবনের চেয়ে তাদের ক্ষতির হাত থেকে রক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না। যদিও রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ পাক। নীরবে মেনে নিতে হয়, কিন্তু দিনকে দিন শরীরের অবস্থা বেগতিক। একদম দুর্বল হয়ে যাচ্ছি, হাঁটতে কষ্ট হয়, রোগা আর পাতলা হয়ে যাচ্ছি। সব সময় জ্বর আর প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে। মাঝে মধ্যে মনে হয় এই কষ্ট করার চেয়ে মরে যাওয়াই বেটার।
কিন্তু আত্মহত্যা মহাপাপ, চাইলেও পারি না। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই, কিছু করার নেই আমার। যে দিনের কাহিনীতে ছিলাম প্রথম পর্বে, শরীরে প্রচুর জ্বর, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। জ্বরের সাথে তাল মিলিয়ে মাথা ব্যথা আর ক্যালসিয়ামের অভাবে সারা শরীরে ব্যথা। সেদিনও প্রতিদিনের ন্যায় স্নেহা আসে, অনেক বাধা দেওয়ার পরেও মানতে রাজি না। 2-3 বার সেক্স হওয়ার পরেও আরও চাই ওর। আমি বাধা দেওয়ায় বাবা মাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু নিজের আর কিছু করার ছিল না। তাই স্নেহার বলার পরেও হুমকি দেওয়ার পরে ওর কথার অবাধ্য হওয়ায় ওর সাথে সেক্স না করাই গলা চেপে ধরে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, সারা শরীর ছেড়ে দেয়। হয়তো আত্মা চলে গেছে শরীর থেকে, মৃত্যুর কোলে পড়ে যাচ্ছি। আর কিচ্ছু মনে নেই, ভেবেছিলাম মরে গেছি, কিন্তু নিজের আর কিচ্ছু করার ছিল না। তাই স্নেহা বলার পরেও, হুমকি দেওয়ার পরেও ওর কথার অবাধ্য হওয়ায় ওর সাথে সেক্স না করাই গলা চেপে ধরে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, সারা শরীর ছেড়ে দেয়। হয়তো আত্মা চলে গেছে শরীর থেকে, মৃত্যুর কোলে পড়ে যাচ্ছে। আর কিচ্ছু মনে নেই, ভেবেছিলাম মরে গেছি, কিন্তু এই সময় আজান ভেসে আসলো পাশের মসজিদ থেকে, এতটুকুই মনে আছে। যখন ফিরে তখন আমি নিজের বিছানাতেই, গলায় প্রচুর ব্যথা করছে। মোবাইলের সময় দেখলাম তখন 11টা 19 বাজে, মানে প্রায় দুপুর হয়ে আসছে। তাহলে তো সবাই চিন্তায় পড়ে যাবে, এত বেলা হয়ে গেছে অথচ ঘুম থেকে উঠিনি। আম্মুকে ডাকতে শুরু করলাম, কিন্তু গলা ব্যথার কারণে জোরে ডাকতে পারছি না। আর যেভাবে আওয়াজ বের হচ্ছে তাতে নিজেকে ডাক নিজেই শুনতে পাচ্ছি না। আর বাইরে কিভাবে যাবে, কিভাবে শুনবে? আস্তে আস্তে উঠে বসলাম, গায়ে প্রচুর জ্বর, সারা শরীরে তো ব্যথা আছেই, মাথা বন বন করছে। উঠা থেকে বসার সাথে সাথে পড়ে গেলাম বিছানায়, মাথায় চক্কর কেটে। হাল ছাড়লাম না, উঠতেই হবে। এদিকে পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে একটু পানি পান করতে পারলেই গায়ে শক্তি ফিরে পাবো। সাথে গলায় 3 বার চেষ্টা করে দেওয়াল ঘেঁষে, দেওয়াল ধরে ধরে দরজা খুলে বাহিরে আসলাম। টেবিলে খাবার রাখা, কিন্তু বাসায় কাউকে দেখতে পাচ্ছি না। গেল কোথায় সবাই? জোরে যে ডাকবো তারও তো কোনো উপায় নেই। আস্তে আস্তে টেবিলে গিয়ে পানি পান করলাম। খিদায় পেট চো চো করছে, হালকা খেয়ে নিলাম। তারপর কিছুটা শক্তি জোগাড় করে নিজের রুমে এসে আম্মুকে ফোন দিলাম। প্রথমবার রিং হওয়ার সাথে সাথে রিসিভ হলো। আম্মু, তোমরা সবাই কোথায়? ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, অথচ তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে না জানিয়ে তোমরা কোথায় গেছো? সরি আমার আব্বুটা, আমরা সবাই তোমার বড় খালার বাড়ি এসেছি। তোমাকে অনেক ডেকেছিলাম, কিন্তু তুমি তো কোনো কথাও বললে না, দরজাও খুলে দিলে না। তাই খাবার টেবিলে সাজিয়ে রেখে চলে এসেছি। আচ্ছা, তুমি তাহলে যদি খেয়ে থাকো আস্তে আস্তে চলে আসো। আমিও আচ্ছা আসতেছি বলে ফোন রেখে গোসল করে পোশাক চেঞ্জ করে বের হলাম। যদিও আম্মু বললেন উনি নাকি খালামনির বাসায়, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম উনি কোনো ডাক্তারের চেম্বারে আছেন। আশেপাশের মানুষের কোলাহল স্পষ্ট কানে আসছিল। আমি জানি উনি আমার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে গেছেন, আর সেখান থেকে খালামনির বাসায় যাবেন। আর আমাকে তা জানাতে চাচ্ছেন না। এই কয়দিনের ব্যবহারে নিজেকেই নিজের পাগল মনে হয়। আর বাড়ির সবাই পাগল বা মাথা ঠিক নেই, এসব ভাবাটাই স্বাভাবিক। খালামনির বাড়িতে গিয়ে দেখলাম আম্মু তখনও আসেনি, আর সাগরকেও ডেকে আনা হয়েছে। সুমিত আম্মুর সাথে আছে। খালামনি আমার শরীরে এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন, যা দেখে নিজের চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছে। খালামনি ছোটবেলা থেকেই আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই কষ্টটা বেশি পাচ্ছেন। একটু পরে আম্মু চলে আসলো। জিজ্ঞেস করলাম না কই গিয়েছিল, কারণটা তো আমার জানাই আছে। আমাকে দেখেও আম্মু কোনো রিয়াক্ট না করে সুমিত সাগরকে ডেকে ভিতরের একটা রুমে নিয়ে গেল। জানি না কি বিষয়ে কথা বলতে গেছে, আমার বিষয় হবে এটা শিওর। এদিকে খালামনির এমন কান্না দেখে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, মনে মনে জিদ জমে যাচ্ছে। যে করেই হোক স্নেহার খপ্পর থেকে নিজেকে বের করতেই হবে। এখন যদি সমাধানের পথ না বের করি তাহলে আর কোনো দিন বের হওয়া সম্ভব না। এমনিতেই তো আমি আধমরা, না হয় পুরোটাই লাশ হব। এভাবে প্রতিদিন মরাছে একেবারে মরে যাওয়া অনেক বেটার। সুমিত, সাগর আর আম্মু বের হয়ে আসলেন। তখন দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। যদিও আমি একটু আগে খেয়েছি, তবুও জোরাজোরিতে খাই বাধ্য হলাম। সবাই মিলে খেয়ে দিয়ে হালকা রেস্ট নিয়ে 3 ভাই বের হলাম হাঁটাহাঁটি করতে। যদিও আমার কোনো ইচ্ছে ছিল না, ইচ্ছে বলতে শক্তি, কিন্তু ওরা নাছুরবান্দা। তাছাড়া আমি নিজেও চিন্তা ভাবনা করে রেখেছি, যা আছে কপালে। স্নেহাকে পথ থেকে সরাতে হবে, আর এর জন্য ওদের সাহায্য লাগবেই লাগবে।
একটা খোলা মাঠে বসে আছে। ভাইয়া কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? বল। ভাইয়া তোমার ভালোর জন্য আমার সাথে একটা জায়গায় যেতে কি তোমার সমস্যা হবে? বুঝলাম না, ভালোর জন্য মানে? সেটা সময় হলেই টের পাবে। আমার কোনো সমস্যা নেই কোথাও যেতে, তবে আগ থেকে বললে বেটার হবে। রাগ করো না প্লিজ। আজকে আমি আর খালামণি সাইকেট্রিক্সের কাছে গিয়েছিলাম তোমার বিষয়ে কথা বলতে। জানো কি ভাইয়া, তোমার ইদানিংকালের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, চালচলন সব কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে। তাই খালামণি। আমি বুঝতে পারছি। মন খারাপ করো না, অন্যরকম সমস্যা মনে করে যায়নি। তুমি ভাবতে পারো তোমাকে। সমস্যা নেই, আমি কিছু মনে করব না, তুমি তোমার মতো করে বলো। ডাক্তার বললেন এটা অতিরিক্ত টেনশনের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। তাই জিজ্ঞেস করতে চাচ্ছি তুমি কি কোনো বিষয়ে টেনশনে আছো? আর তোমাকে না দেখে উনি কোনো ওষুধ বা পরামর্শ দিতে রাজি নন। তাই তোমাকে কালকে আমাদের সাথে যেতে হবে। আর হ্যাঁ ভাইয়া, ফুপু চাচ্ছেন তোমার বিয়ে করিয়ে দিতে। ডাক্তারের কাছে থেকে এসে একটা মেয়ের সাথে দেখা করতে হবে, মেয়ের বাড়ি গিয়ে বলতে পারো পাত্রী দেখতে যেতে হবে। আমরা সবাই থাকবো তোমার সাথে। তোমার কি কোনো আপত্তি আছে? আমি ওদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইদানিং চোখটা বড় বেইমান হয়ে গেছে, হালকাতেই পানি ছেড়ে দেয়। ভাইয়া প্লিজ মাফ করে দাও, আমরা সত্যি ওইভাবে বলতে চাইনি। তোমাকে হার্ট করতে না, জাস্ট তোমার ভালোর জন্য। প্লিজ ভাইয়া। না, আমি জানি তোমরা সবাই আমার ভালো চাও, আর তোমাদের কথাটা আমি কষ্ট বা রাগ করিনি। তবে একটা জিনিস কি জানো, তোমরা যা ভাবছো সবটাই ভুল। আমি পাগল নই, তবে হ্যাঁ এটাও সত্যি যে এভাবে চলতে থাকলে 100% পাগল হয়ে যাব। আসলে আমি বাধা পড়ে আছি, না পারছি বলতে, না পারছি নিজেকে সরাতে, না পারছি তাকে সরাতে। তাকে সরাতে মানে? প্লিজ বলো কি হয়েছে তোমার সাথে, বা কি জন্য এমনটা করছো? আজ বলবো, বলতেই হবে, কিন্তু ভয় লাগে তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। কি যে বলো না, আমাদেরকে কে ক্ষতি করবে? কার বুকের পাটা এত বড় যে আমাদের এলাকায় এসে ক্ষতি করবে? সে যত বড়ই গুন্ডা হোক না কেন। গুন্ডার সন্ত্রাসী হলে তো আমি নিজেও চিন্তা করতাম না, কিন্তু সে যে কি? না, সে মানুষ নয়। মানুষ নয় মানে কি ভাইয়া? তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তো। সে মানুষ নয়, সে একজন পরী, দুষ্টু খারাপ পরী, ডাইনি রাক্ষসী। তার নাম স্নেহা। সব হা করে তাকিয়ে আছে দুজনেই, আর ভয়ে কাঁপছে। কারোর মধ্যে কোনো নড়াচড়া বা টু শব্দ নেই, থ মেরে বসে আছে। বিশ্বাস অবিশ্বাস দুইটাই ওদের চোখে প্রতিফলিত হচ্ছে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আছে দুজনে। খানিকটা সময় লাগলো ওদের ঘোর কাটে হালকা কাশি দিয়ে। ওহো, এটাই হচ্ছে কাহিনী। এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে এটা কোনো বিষয় না। আমরা যে শুনেছি এই অপরাধেও আমাদের মেরে ফেলতে পারে, আর তুই কেসেই উড়ে দিলি। তা জানি, কিন্তু তাই বলে তোমার মতন ভীতু হয়ে বসে থাকলে তো চলবে না, নাকি? ওহ, সাহসিকতার মনে হচ্ছে কাছে দেওয়া। ওকে দিচ্ছি। ওদের দুজনের কাহিনী দেখে হো হো করে হেসে দিলাম। জানি না আজ কতদিন পর হাসলাম। জীবন থেকে তো হাসি নামক শব্দটাই উঠে গেছে, আর আমার হাসি দেখে ওরাও হাসতে শুরু করলো। যাই হোক, এখন হাসার সময় না, হাসবো তখন যখন ওই ডাইনিটার হাত থেকে ভাইয়াকে রক্ষা করতে পারবো আল্লাহর রহমতে। সেদিন প্রাণ খুলে হাসবো। তবে ভাইয়া, তুমি স্নেহাকে জিজ্ঞেস করনি তোমাকে কেন সে টার্গেট করলো? করেছি, বাট সে শুধু বলেছে সময় হলে জানতে পারবো, তাছাড়া আর কিছু বলেনি। আমার মনে হচ্ছে এখানে এভাবে খোলা মাঠে বসে থেকে এই বিষয়ে আলোচনা না করাটাই বেটার হবে। আর যাই হোক, আমরা তিনজন আলাদা হওয়া যাবে না, একত্রে থেকে কাজ করতে হবে, সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আমার জানা মতে একটা তান্ত্রিক আছে, আমার বন্ধুর দাদা। আমার মনে হচ্ছে তার সাথে যোগাযোগ করা দরকার। হয়তো বা সে কোনো সমাধানের পথ বের করে দিতেও পারে। আর আমি যতদূর জানি সে অনেক বড় মাপের তান্ত্রিক, জিন ভূত পেত তো তুড়িতে উড়িয়ে দেন। ওকে, তাহলে এখনই যেতে হবে সেখানে। এখানে বসে থেকে সময় নষ্ট করা কোনো মানেই হয় না। না, এখন যা ঠিক হবে না। রাস্তায় যাওয়ার পথে যে কোনো সমস্যা হতে পারে, আর স্নেহা বুঝে যাবে কবিরাজের সাথে দেখা করতে গেলে। এখন তো রাত নেমে এসছে, কিন্তু তাহলে কখন যাব? আর সে কি আমাদের কথা শুনতেছে? না, শুনতে পাচ্ছে বলে মনে হচ্ছে না। স্নেহা আশেপাশে থাকলে আমি টের পাই, যেহেতু পাচ্ছি না সেহেতু নেই। আর যাওয়ার সময়টা ফজরের আজানের সাথে সাথে ঠিক করতে হবে, কারণ ওই সময়টা থেকে 2 ঘন্টার বেশি সময় স্নেহা পৃথিবীর বুকেই থাকতে পারে না। তার মানে ওই সময়টাতেই উচিত সময় হবে যাওয়ার জন্য, কোনো প্রকার সমস্যা থাকবে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে ফজর আজানের সঙ্গে সঙ্গে রওনা দিব। আর হ্যাঁ সুমিত, তুই তোর বন্ধুর দাদাকে ফোন করে জানিয়ে রাখবি। সুমিত হা রাখবো বলে কথার ইতি টানলো, কারণ এই বিষয় নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না। আস্তে আস্তে সুমিতদের বাসায় চলে আসলাম। রাতে একা থাকবো নাকি ওদের সাথে, সেই চিন্তার মধ্যে পড়ে গেছি। ওরা না হয় জানে যে আমার সমস্যা হবে একা না থাকলে, কিন্তু বাড়ির অন্য সবাই তো জানে না। এমনিতেই আমরা আসাতে রুমের সংকট, আমি যদি আলাদা রুমে থাকতে যাই তাহলে বিপদে পড়তে হবে। যাই হোক, আজকে আর আলাদা থাকবো না, দেখি যা হওয়ার হবে। সারা রাত না ঘুমিয়ে 3 জন কাটিয়ে দিলাম। রুমের চারপাশে 4টা দোয়া লিখে ঝুলিয়ে রাখছি। তান্ত্রিকটা একটা দোয়া বলে দিয়েছিল ফোনে, ওইটা লিখে ঝুলিয়ে রাখলে নাকি কোনো সমস্যা হবে না। আর একটা কোরআন শরীফ নিয়ে বসে আছি যাতে কোনো সমস্যা না হয়। জানি না কোন কারণের জন্য সেদিন রাতে স্নেহার কোনো দেখা পেলাম না। হাজানের সাথে সাথে বাসার জন্য কাউকে কিছু না জানিয়ে 3 জন রওনা দিলাম তান্ত্রিকের বাড়ি। তান্ত্রিক সব আগে থেকে ঠিক করে রেখেছেন। তান্ত্রিকের পরিবেশ দেখে বুঝতে পারছি সে একজন ভয়ঙ্কর তান্ত্রিক আর কুফরি বিদ্যায় পারদর্শী। তার মধ্যে ভালো কোনো আমল নেই, যা করেন সবটাই শিরকি আর কুফরি কাজ। ওনাকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। নিজেকে বাঁচাতে এখন কি শিরকির পথ বেছে নিতে হবে? সুমিত সাগরকে জানালাম কথাটা, কিন্তু ওরা কোনোভাবেই আমার কথায় সায় দিচ্ছে না। ওদের যুক্তি, তুমি তো নিজে শিরক করতেছো না, তাছাড়া নিজের জীবন রক্ষা করতে অনেক কিছুই জায়েজ আছে, তোমাকে ভালো থাকতে হবে, তার জন্য এই পথ বেছে নিতেই হবে। জানি না যুক্তি কতটা সত্যি বা মিথ্যা, কিন্তু ওদের কথা মানা ছাড়া কোনো উপায়ও ছিল না। তান্ত্রিক আসনে বসে আছে, চারপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক জিনিস রাখা, বিরাট বড় তছবি, তার প্রতিটি দানা অনেক বড়। 4টা মাথার খুলি, কিছু সরিষার দানা, পানি, আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে রাখা, ধূপ জ্বালানো, হিন্দুদের ত্রিশূল, আরও নাম না জানা অনেক কিছু, যা দেখে এমনিতেই ভয়ে অবস্থা খারাপ। ধ্যানে বসে পড়লেন আমাকে সামনে রেখে। আমি মনে মনে ভয় পাচ্ছি, জানি না কি থেকে কি হবে। সুমিত, সাগর আর সুমিতের বন্ধু আমার চারপাশে বসে আমাকে সাহস দিচ্ছে। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করছে আর আমার উপর সরিষার দানা ছিটিয়ে দিচ্ছে। একটা করে সরিষার দানা আমার উপরে পড়ে আর সারা শরীরে মনে হয় আগুন জ্বালিয়ে দিচ্ছে কেউ। আস্তে আস্তে শরীরে ভার হয়ে আসছে, আমি আমার হুঁশ হারিয়ে ফেলছি। বাকিটা জানি না। যখন হুঁশ ফেরে তখন আমি তান্ত্রিকদের বাড়ি। সুমিতের বন্ধু রুমে শুয়ে আছে। নিজেকে অনেকটাই হালকা মনে হচ্ছে আমার উপর থেকে বিশাল বড় একটা পাথর সরিয়ে ফেলা হয়েছে। সুমিত, সাগরের মুখে বিশ্বজয়ের হাসি, ওদের দেখে বোঝা যাচ্ছে হয়তো মিশন সাকসেস। কি হয়েছে তা জানতে চাচ্ছি, কিন্তু ওরা বললো না, বাড়ি গিয়ে জানাবে। বাড়ি এসে সুমিত, সাগরের মুখ থেকে সব শুনলাম, কিন্তু বিষয়টা এখনো বাড়ির অন্য সবার থেকে হাইড করা। তাদের কাউকে জানানো উচিত হবে না। আর ওরা যা বললো তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। স্নেহা মানে পরিটা আমার শরীরে ভর করে আর অনেক ঝামেলা পাকায়, অনেক জবরদস্তি হয় আর আমার আর তান্ত্রিকের সাথে। এক পর্যায়ে তান্ত্রিক আমাকে মানে স্নেহাকে বসে আনতে পারে আর প্রশ্ন শুরু করে। প্রথম প্রশ্ন, স্নেহা কেন আমাকে টার্গেট করেছে? উত্তরে স্নেহা যা বলে তা কল্পনার বাইরে ছিল, আগে কখনো বুঝতেই পারিনি বা জানতামও না। আসলে কাহিনীটা হচ্ছে, স্নেহা বলেছে সব, বাট আমার মুখ দিয়ে মানে আমার ভিতরে স্নেহা। তুই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন? ওরে টার্গেট করছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? প্রথম দেখে বলতে না চাইলে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার পর বলতে শুরু করলো। আমার পরিবারে মা, বাবা, 2 বোন, 7 ভাই। আমি সবার ছোট। খুবই আনন্দ আর মজা মস্তিতে কাটতো আমাদের পরিবার। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসতো আমার বোনটা। বোনটা সবার বড়, লাজুক আর শান্ত স্বভাবের ছিল বোনটা। এক প্রকার জোর ঝামেলায় পছন্দ করতো না। তার সবচেয়ে বেশি ভালো লাগতো পৃথিবীতে মানুষের সাথে চলাফেরা করা, তবে সবার আড়ালে থেকে। মানে মানুষ যেন বুঝতে না পারে যে সে একজন পরী, মানুষ নয়। মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসে মানুষের অনেক উপকার করেছে, কাউকে আর্থিকভাবে তো কাউকে বুদ্ধি দিয়ে কিংবা শারীরিক পরিশ্রম করে। 5 ওয়াক্ত নামাজ পড়তো। ধর্মের দিক থেকে ছিল ধর্মভীরু মুসলমান। মোট কথা ভালো বলতে যা বোঝায় তার মধ্যে সব গুণগুলাই বিদ্যমান ছিল। পৃথিবীতে আসতে আসতে সবার সাথে মিশতে মিশতে পৃথিবীর মানুষের প্রতি আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। একসময় সিদ্ধান্ত নেয় সে পৃথিবীর কোনো মানুষকে বিয়ে করে তার সাথে সংসার করবে। সুখের সংসার, যেখানে ভালোবাসার কোনো অভাব হবে না। সেই হিসেবে একটা ছেলের সাথে মিশতে মিশতে কখন যে কিভাবে তার প্রতি ভালোবাসা জন্ম নেয় তারপর নিজেও জানেনি। তাদের দুজনের প্রেম ভালোবাসা দেখে আমার পরিবারে কেউ বাধা দেয়নি। আমার পরিবারের লোকজন ভাবতো যে মেয়ে সবার ভালো করে বেড়ায়
তার কখনো কোনোভাবেই ক্ষতি হতে পারে না। আপু সেই ছেলেটিকে বিয়ে করে সুখের সংসারের চিন্তা ভাবনা করতে থাকে, কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। আপু কখনো নেগেটিভ কিছু চিন্তা করেনি। যার সাথে রিলেশন ছিল সে ছেলেটাই ছিল লোভী। সে শুধু আপুর সুন্দর শরীরটাকেই ভালোবাসতো, তাকে নয়। আর সাথে যখন ছেলেটি জানতে পারে আপু মানুষ নয় একজন পরী, তখন ভালোবাসার ছলনা আরো বৃদ্ধি করে দেয়। আপুকে দিয়ে তার নিজের কর্ম সাধন করতে থাকে। কবিদের থেকে শুরু করে অনেক অর্থ সম্পত্তি নিতে থাকে আপুর কাছ থেকে। কিন্তু আপু সেই ছেলেটার প্রতি এতটাই দুর্বল ছিল যে কখনো তো বুঝতেও পারেনি যে ছেলেটা তাকে ব্যবহার করছে, ভালোবাসার নাটক করছে। একটা সময় ছেলেটা আপুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ফেলতে আপুকে বাধ্য করে। আপু ভালোবাসায় অন্ধ হয়ে নিজের মান ইজ্জত ভুলে নিজেকে তার কাছে সমর্পণ করে। এভাবে চলতে থাকে বছরের পর বছর। একটা সময় আপুর থেকে অর্থ সম্পত্তি নিতে নিতে ছেলেটা অনেক ধনী হয়ে যায়। ছেলেটার মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করতে থাকে আপু। সে বুঝতে পারে ছেলেটা তাকে ইগনোর করছে, ভালোবাসা নামে প্রতি রাতে ভোগ করতো আপুকে। আর যখন আপুর কাছে সব পরিষ্কার হতে থাকে তখন আপু বাধা প্রদান করে, বিয়ে করতে বলে ছেলেটাকে। কিন্তু ছেলেটা সরাসরি বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। আপু সুন্দর জীবনে নেমে আসে কালো ছায়া। আমার পরিবার আস্তে আস্তে বিষয়টা টের পায়, কিন্তু তাদের ততদিনে কিছু করার ছিল না। ছেলেটা নিজেও আপুর কাছ থেকে অনেক কবিরাজি বিদ্যা শিখে ফেলেছে, আর অনেক টাকা পয়সার মালিক হওয়ায় সে অন্য কবিরাজ বা তান্ত্রিক দ্বারা নিজের বাড়ি সহ নিজেকে সেভ করে ফেলেছে। আপু বা আমার পরিবারের কারোর পক্ষে সম্ভব ছিল না সেই ছেলেটার সাথে যোগাযোগ করা বা তাকে কোনোভাবে ম্যানেজ করা কিংবা তার উপর চাপ প্রয়োগ করা। আর এতদিনের শারীরিক মেলামেশার জন্য আপু আন্তঃসত্ত্বা, না পারছে ছেলেটার কাছে আসতে, না পারছে নিজেকে কন্ট্রোল করতে। আর এইদিকে সেই প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়ে আমাদের পুরো রাজ্যে। সবাই চিঠি করতে থাকে। আমাদের পরিবারের উপর নেমে আসে কালো ছায়া। লজ্জায় ঘৃণায় আপু কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। আমরা সবাই বাধা দেই আপুকে। অনেকদিন পর ছেলেটার সাথে যোগাযোগ করতে পারে আপু। ছেলেটাকে সব খুলে বলে। ছেলেটাও রাজি হয়ে যায় বিয়ে করতে। আপুকে রাতে দেখা করতে বলে তার নিজ বাসায়। আপু আসে দেখা করতে খুশি মনে, কিন্তু কে জানতো সেটাই ছিল আপুর জন্য শেষ রাত। ছেলেটা আপুকে তার রুমে নিয়ে এসে প্রেগনেন্ট অবস্থায় শারীরিক সম্পর্ক লিপ্ত হয়। আপু সেই নির্যাতন সহ্য করতে পারে না। সেই রাতে আপু সহ তার পেটের সন্তান মারা যায় নির্যাতনের শিকার হয়ে। কথাগুলো বলতে বলতে স্নেহা আমার ভিতরে থেকে আমার মুখ দিয়ে বলছে কথাগুলো। হো হো করে কেঁদে ওঠে। চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, চারপাশের বাতাস ভারী হয়ে যায় স্নেহার কান্না শুনে। উপস্থিত সুমিত সাগরও কেঁদে ওঠে সে সময় স্নেহার কথা শুনে। কারোর মুখে কোনো শব্দ নেই, সবাই আজ নির্বাক স্তব্ধ। সবার মুখের ভাষা আটকে গেছে, চোখ দিয়ে শুধু নোনা জল বেয়ে বেয়ে পড়ছে। নীরবতা কাটিয়ে তান্ত্রিক কথা শুরু করে। দেখো স্নেহা, তোমার আপু বা তোমার পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অন্যায় হয়েছে। এর কোনো সমাধান কিংবা সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই। কিন্তু তাই বলো তো পৃথিবীর সবাই খারাপ না নাকি? সব মানুষ তো আর সেই ছেলেটার মতন নয় নাকি? তাছাড়া এই বিষয়ে এই ছেলেটার তো কোনো দোষ নেই, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। তাহলে একজনের দোষ আরেকজনের উপর কেন দিচ্ছ? একজনের অপরাধের শাস্তি কেন পাবে আরেকজন? আছে ওরও দোষ আছে, কারণ ও নিজেও একজন মানুষ। শুধু মানুষ না, পুরুষ মানুষ, যাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, মায়া নেই, আবেগ নেই, অনুভূতি নেই, সম্মান নেই। আছে শুধু লোভ, লালসা আর মেয়েদের শরীরের প্রতি আকাঙ্ক্ষা। পৃথিবীর পুরুষগুলো নারীদের শরীর ছাড়ার কিছুই বোঝে না। প্রতিদিন কত কত মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে এই পুরুষের কামনার বাসনার জন্য। এদের যৌন নির্যাতনের হাত থেকে বাচ্চা শিশুরাও রেহাই পায় না। এরা কতটা নির্মম আর ঘৃণার কাজ করতে পারে, এদের শাস্তি দরকার, এদের উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই তো এরা কত দর্শন করতে পারে, এদের যৌন কত চাহিদা, এদের কত ভালো লাগে শারীরিক সম্পর্ক করতে, তাই দেখতে চাই এরা কত করতে পারে আর আমরা কত পারি। এমন শাস্তি দেব এদের যে জিনিসটার প্রতি লোভ, সেই লোভে ফেলে তাদের শারীরিক সম্পর্ক করতে করতে মেরে ফেলবো। তাহলে আমার শান্তি মিলবে, শান্তি পাবে আমার বড় বোন, শান্তি পাবে আমার বোনের মতো হাজারো নারী। অহংকার করে কথা বলতে বলতে হো হো করে হাসছে। কান ফেটে যাচ্ছে সিনিয়র হাসি শুনে।
ভয়ে আতঙ্কে সবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। স্নেহার প্রতিটি কথার মধ্যে রয়েছে পুরুষ মানুষের প্রতি ঘৃণা আর ঘৃণা। ওর মধ্যে শুধু প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। দেখো, একটা জাতির কখনোই সবাই খারাপ হতে পারে না, আবার ভালো না। সবাই যদি ভালো হতো তাহলে তো দুনিয়াটা ব্যস্ত হয়ে যেত, আর যদি খারাপ হতো তাহলে জাহান্নাম। খারাপ আছেই বলেই ভালোর এত দাম, আর ভালো আছেই বলে খারাপকে এত ঘৃণা অবজ্ঞা করা হয়। তা মানুষ জাতি হোক কিংবা জিন জাতি, নারী হোক কিংবা পুরুষ, দুইজনের মধ্যেই ভালো মন্দ আছে, আর এটা মানিয়ে চলার নামই জীবন। যে ভালো তার যেমন সুনাম আর তাকে সম্মান করা হয়ে থাকে, তেমনি ভাবে যে খারাপ তাকে অবজ্ঞা আর শাস্তি। যে অপরাধ করেছে তাকে শাস্তি দাও, দরকার হলে আমিও তোমাকে সাহায্য করব, কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে কোনো শাস্তি দেওয়ার অধিকার তোমার নেই। যে তোমার বোনের ক্ষতি করেছে তার শাস্তি হোক, এটা আমিও চাই। তাকে শাস্তি দাও, একে না। সে বেঁচে থাকলে তাকে অবশ্যই শাস্তি দিতাম, কিন্তু বাচ্চার কপাল ভালো যে আগেই মরে গেছে, না হলে ওর হাত পা একটা একটা করে ছিঁড়তাম, ওর চোখ তুলে ফেলতাম, ওর জিহ্বা টেনে টেনে পেট থেকে বের করে তা দিয়ে কেটে ফেলতাম, ওর কান ছিঁড়ে ফেলতাম, ওর পেটে আমার নখ ঢুকে নাড়ে বুড়ে বের করে ফেলতাম, ওর কলিজা বের করে দেখতাম ওর কত বড় সাহস। তারপর ওর লিঙ্গে রশি বেঁধে ঝুলিয়ে আস্তে আস্তে মারতাম। স্নেহার নৃশংসভাবে হত্যার পরিকল্পনা শুনে উপস্থিত সবাই আরেক দফা ভয়ের সমুদ্রে নিমজ্জিত হলো। স্নেহার কথা বলার স্টাইল, অঙ্গভঙ্গি আর হুঙ্কার শুনে সুমিত, সাগর আর সুমিতের বন্ধুর প্যান্ট নষ্ট করার মতন অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তোমার মধ্যে এখনো তোমার বোনের হত্যার প্রতিহিংসার আগুন জ্বলছে, কিন্তু অপরাধী যেহেতু বেছে নেই, সেহেতু সেক্ষেত্রে তার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করো, যাতে আল্লাহ পাক তাকে শাস্তি দান করেন, যথাযথ শাস্তি। সেই রাগ ধরে রেখে নিরপরাধ মানুষের উপর এমন অত্যাচার কোনোভাবেই কেউ মেনে নিবে না। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। এ যেহেতু কোনো দোষ করেনি, সেহেতু তাকে ছেড়ে দাও। এমনিতে ছেলেটাকে অনেক কষ্ট দিচ্ছ, দয়া করে আর না। কে নিরাপদ? এ নিরাপদ? তুই জানিস তান্ত্রিককে? সেই ছেলেটি, মানে যে আমার বোনকে, সেই ছেলেটি কে ছিল? সেই ছেলেটা আবার লোকটা ছিল কৌশিকের দাদা, আর ও দাদাকে যেহেতু শাস্তি দিতে পারেনি, তাই সেই শাস্তি ওরে দিয়ে আমার রাগ মেটাবো। 1 বছর ধরে জ্বলতে আসা আগুন নিভাবো, চিৎকার করে আপুকে জানাবো, আপু তোর অন্যায় শাস্তি দিয়েছি। তাই তো ওর সাথে ভালোবাসার অভিনয় করে ওর মনের ভিতর জায়গা করে নিয়েছি। তারপর আস্তে আস্তে সেই ভালোবাসাকে ভয় রূপ দিয়ে রোজ একটু একটু করে ওর জীবনের মৃত্যু দিকে ঠেলে দিয়েছি। আহ, কি শান্তি! কিন্তু মাঝপথে তুই আটকে দিলে। ভালো করে বলছি, আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াস না, তাহলে নির্মমভাবে মৃত্যু হবে তোর। কথাগুলো বলে হুঙ্কার দিচ্ছে আর চারপাশে সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। অনেক কথা কাটাকাটির পর স্নেহাকে আমার থেকে আলাদা করে আর আমার শরীরের সুরক্ষার জন্য তাবিজ দেয়। এই তাবিজ থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি হবে না, কোনো ভূত পেট বা জিন পরি আমার দ্বারের কাছেও আসতে পারবে না। আমি স্নেহার কথা জিজ্ঞেস করলাম সুমিত, সাগরকে, যে স্নেহাকে কি করছে বা কিভাবে সারাইছে আমার থেকে, কিন্তু উত্তরে ওরা জানালো ওরা কিছু জানে না, সেই তান্ত্রিক জানে, আর তান্ত্রিক বলে দিয়েছে কোনো ক্ষতি হবে না আমার। কিন্তু স্নেহার কি হয়েছে বা কি করেছে তা তান্ত্রিক বলেনি। আর সুমিত, সাগরের কথা হচ্ছে, তোমার থেকে সরাতে পেরেছি আর তোমার ক্ষতি না হলেই হলো। কি হয়েছে ডাইনিটা তা তোমার থেকে জানতে হবে না। কিন্তু আমার মন মানছে না। আমার মন কেন জানি বলছে স্নেহার অনেক বড় বিপদ হবে। স্নেহা বড় বিপদের মধ্যে রয়েছে, থান্তি করে সহজে ছাড়বে না, বড় কোনো ক্ষতি করে ফেলবে। কিন্তু এদের তো এ বিষয়ে কিছু বলারই যাচ্ছে না। সুমিত, সাগর এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ। আমিও চাই এই সমস্যা থেকে মুক্তি, কিন্তু তাই বলে স্নেহার কোনো ক্ষতি করে না। স্নেহা আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছে, কিন্তু আমার ভালোবাসাতে কোনো মিথ্যা ছিল না। কিন্তু কি করব, কি করা উচিত, কাকে জিজ্ঞেস করব স্নেহার বিষয়ে? দেখতে দেখতে সেদিন কেটে গেল। মনটা ছটফট করছে, কেন জানি অস্থির লাগছে। রাতটাও কেটে গেল। পরের দিন বাড়ি ফিরে আসলাম, কিন্তু মনটা মানছে না। রাতে একা একা শুয়ে আছি। হঠাৎ